আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আজকে আমাদের সিডিসিএস এর ক্লাস নাম্বার 9 আজকে আমরা আলোচনা করব। এর আগের 8টা ক্লাসে আমরা ইউসিপি 600 এর আর্টিকেল 1 থেকে আর্টিকেল 18 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা যেহেতু আর্টিকেল 19 থেকে আলোচনা করার প্ল্যান, আর্টিকেল 19 থেকে আমাদের শিপিং ডকুমেন্টস এর একটা ইম্পর্টেন্ট টপিকস আছে। তো ওই ইম্পর্টেন্ট টপিকসটাকে মাথায় রেখে আজকে আমরা শুরুর দিকে লেটার অফ ক্রেডিটের সাথে জড়িত বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়ে একটু আলোচনা করব। এই ক্লাসটা খুবই জরুরি, বিশেষ করে যারা নন ট্রেডে আছেন। বাট যারা ট্রেডে আছেন তাদের জন্য জরুরি, কারণ ট্রেডে অনেকেই আমরা একই রকম এলসি ওপেন করি, বিভিন্ন ধরনের ডকুমেন্টস এর সাথে আসলে পরিচিত হওয়ার খুব একটা সম্ভাবনা বা সুযোগ থাকে না, বা আমাদের হাতে অনেক ধরনের ডকুমেন্ট আসলে অনেক সময় আমরা সেই ডকুমেন্টগুলি খুব ভালো করে খেয়াল করি না। তো আজকে যে ডকুমেন্টেশন নিয়ে আমরা কথা বলবো, এইটার দুইটা অ্যাডভান্টেজ, অথবা দুইয়ের বেশি অ্যাডভান্টেজ হতে পারে। ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ যেটা আপনারা ক্যারি করবেন সেটা হচ্ছে, আমরা আর্টিকেল নাম্বার 19 থেকে যে ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলি পড়বো, সেই ট্রান্সপোর্ট ডকুমেন্ট বা অনওয়ার্ড যে ডকুমেন্টগুলি নিয়ে কথা বলবো, যেমন ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে কথা বলবো, ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিয়ে কথা বলবো, ট্রান্সপোর্ট ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্ট ডকুমেন্ট আছে, সেগুলি নিয়ে কথা বলবো। ওই ডকুমেন্টগুলির সাথে মোটামুটি আপনাদের একটা পরিচিত হবে। এই পরিচয়ের পাশাপাশি এলসির ব্যাকগ্রাউন্ডে কোন কোন ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলি নিয়েও আমরা কথা বলবো। মানে মোর ওভার, আমাদের দেশের পার্সপেক্টিভে এবং ইন্টারন্যাশনাল টার্মিনোলজিতে লেটার অফ ক্রেডিট প্রসেসিং করার জন্য যে যে ডকুমেন্টগুলি দরকার, সকল ডকুমেন্টসগুলি নিয়ে আমরা আলোচনা করব। তবে সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস থাকবে যেগুলি আমরা ন্যাশনাল পার্সপেক্টিভে আমরা ব্যবহার করি, মানে আমাদের দেশের ভিতরে ইন্টারনাল মেকানিজম বা রেগুলেশনস এর কারণে আমরা কিছু ডকুমেন্টস ব্যবহার করি, যেগুলি যেগুলি ইন্টারন্যাশনাল ডকুমেন্টস এর সাথে অ্যালাইন হবে না। তো ওই ডকুমেন্টগুলি আমি আবার পরিচয় করে দেবো যে এটা হচ্ছে আমাদের রেগুলার ডকুমেন্টস, মানে ইন্টারনাল রেগুলেশনস এর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে এই ডকুমেন্ট লাগবে না। যেগুলি ইন্টারন্যাশনাল মার্কেটে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে, বা ইন্টারন্যাশনাল আইসিসি পাবলিকেশনস বা আইসিসি রেগুলেশনস বা ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে সকল ডকুমেন্ট আছে, সেই সকল ডকুমেন্ট আমি আবার আলাদা করে পরিচয় করাবো যে এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ডকুমেন্ট। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ডকুমেন্টগুলি আপনাদের খুব ভালো করে জানা দরকার, জানতে হবে। কেন জানতে হবে সেটা হচ্ছে, সিডিসিএস এর আপনারা জানেন যে সেকেন্ড পার্ট অর্থাৎ মডিউল বি তে সিমুলেশনে 3টা কোয়েশ্চেন আপনাদের আনসার করতে হবে বিভিন্ন ডকুমেন্টেশন নিয়ে। ওই ডকুমেন্টেশনে কিন্তু এই ডকুমেন্টগুলি থাকবে, যেগুলি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ডকুমেন্টস। সুতরাং মডিউল সির যে ডকুমেন্টেশন ইন্ট্রোডাকশন বা ডকুমেন্টেশন স্ক্রুটিনি যেটা, সেটার একটা পার্টও কিন্তু এখানে কভার হয়ে যাবে। মোর ওভার, আজকে এই 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 ডকুমেন্টেশনের পরে আমি আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে সুইফট অ্যালাইন ক্লাস বলবো আমরা, যে সেটাকে, যেখানে আমরা ইন্টারন্যাশনালি যত ধরনের সুইফট ট্রানজেকশন হয়, সুইফটের ধরনের মডিউল নিয়ে কাজ করব, সকল ধরনের সুইফটের মডিউল মিলিয়ে আমরা আরেকটা ক্লাস নিব। সেটা হয়তো ছোট ক্লাস নিলে হবে, অর্থাৎ যেখানে আমরা MT-700 অথবা MT-730, MT-710 অ্যামেন্ডমেন্টের সুইফট ফরম্যাটটা কেমন হয়, অথবা পেমেন্টের সুইফট ফরম্যাটটা কেমন হয়, সিঙ্গার বড়োয়ার এক্সপোজারের সুইফট ফরম্যাটটা কেমন হয়, ট্রেজারি ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সুইফট ফরম্যাটটা কেমন হয়, ডিসক্রিপেন্সি মেসেজের সুইফট ফরম্যাট কেমন হয়, টোটাল সুইফট ফরম্যাট নিয়ে কথা বলবো। তাহলে আজকের এই ক্লাস এবং সুইফটের ক্লাস, এই দুইটা ক্লাসকে যখন আপনারা অ্যালাইন করবেন, তখন সিডিসিএস এর মডিউল বি অর্থাৎ পার্ট বির কাভারেজটা আপনাদের মোটামুটি ফুললি হয়ে যাবে। তখন ওই জায়গার ডকুমেন্টগুলি আপনার সাথে পরিচিত মনে হবে যে এটা তো আমি জানি, এটা তো আমি দেখেছি। সো এই ক্লাস এবং এর পরে সুইফটের ক্লাস নেক্সট কোন একদিন নিব, খুব রিসেন্টলি নিব। ওই দুইটা ক্লাস কিন্তু আপনাদের মডিউল বির ডকুমেন্টেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, বিলিভ মি। এই মডিউল এ, এই ডকুমেন্টেশন সুইফট অ্যালাইন নিয়ে কোনো জায়গায় কোনো ধরনের ব্রিফ ক্লাস নাই, কোনো জায়গায় নেয় না। প্রথমে আপনাকে সবগুলি রুলস পড়াবে, সিডিসিএস এর ক্ষেত্রে সবগুলি রুলস আপনি পড়বেন। হ্যাঁ, খুব ভালো করে পড়বেন, এক্সাম্পল দিয়ে পড়বেন। বাট মডিউল বি তে কিন্তু সবাই হাইট, আপনাকে বলবে আপনি এক্সাম দেন, আপনি মডেল টেস্ট দেন, আপনি এটা দেন ওইটা দেন। বাট আসলে কি কি ডকুমেন্ট থাকে এবং ডকুমেন্টের কোন কর্নারে কি থাকে, এটা জানাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। জাস্ট ওই দৃষ্টিকোণ থেকে আমাদের এই ক্লাস।
আজকে ডকুমেন্টেশনের উপরে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ এখানে এমন কিছু রেয়ার ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলি সোফার আইনো আপনারা এর আগে অনেকেই কেউ দেখেননি। যারা ট্রেডে কাজ করেন তারা হয়তো দেখেছেন, বাট সকল ডকুমেন্ট অনেকেই মনে করবেন যে ভাই এই ডকুমেন্টও লাগে কিনা, আই এম নট শিওর। আর একটা ডকুমেন্টের ফরম্যাট যখন আপনি ধরেন পুরো ডকুমেন্টটা আপনি না পড়লেন, ডকুমেন্টের ভিতরে কি আছে সেটা না জানলেন, বাট স্যালুটেশন ডকুমেন্টটা দেখে যদি মনে করেন যে হ্যাঁ আমি এটা দেখেছি, এটা কিন্তু পরীক্ষার হলে আপনার যথেষ্ট বেনিফিট অ্যাড করবে। শুধুমাত্র সিডিসিএস পরীক্ষা না, আমাদের রেগুলেশনস, আমাদের ট্রেড ফাইন্যান্সে যদি কাজ করতে চান, কাজ করেন, ডকুমেন্টগুলি আপনার জন্য যথেষ্ট ভ্যালু অ্যাড করবে। তাহলে আমরা শুরু করব। প্রথমে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি লাইভ ক্লাস নেওয়ার কারণ হচ্ছে এই ক্লাসটা আমি যদিও কথা ছিল যে আমরা অনলাইনে নিয়ে নিব, লাইভ ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা কোয়েশ্চেন রেজ করতে পারেন, তাহলে আমরা একটু ডিসকাশন করব, আপনাদের জন্য জানতে সুবিধা হবে। প্রথমে আমরা প্রত্যেকটা ডকুমেন্টে, বুঝতে পারছেন এগুলি কনফিডেন্সিয়াল ডকুমেন্টস, কোনো না কোনো কাস্টমারের, আমি লাইভ ডকুমেন্ট মানে একদম রিয়েল ডকুমেন্ট ফরম্যাট নিয়েছি। এই অনলাইন থেকে একটা ডকুমেন্ট নিয়েছি যেটার মধ্যে রেগুলার রিকোয়ারমেন্ট থাকে না, সেরকম না, আমরা একদম রেগুলার ডকুমেন্ট নিয়েছি। কনফিডেন্সিয়াল ইস্যুস কারণে কিছু ইনফরমেশন হাইড করা থাকবে যেগুলি আপনারা হয়তো দেখতে পারবেন না, বাট আমরা হয়তো আলোচনা করে যাব। দেখেন প্রথমে আমি একটা ডকুমেন্ট দিয়েছি এখানে, এই ডকুমেন্ট হচ্ছে আইআরসি। আইআরসি দাও, এবং এটার ইন্ট্রোডাকশন একদম শুরুতে আমি হলুদ কালার দিয়ে দিয়েছি, এটা গ্রিন কালার দিয়েছি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইআরসি। এই পাশে এটা লিখেছি কান্ট্রি রেগুলেশনস, অথবা কোনো জায়গায় আমরা লিখবো ইন্টারনাল রেগুলেশনস। ইন্টারনাল রেগুলেশনস, তো ইন্টারনাল রেগুলেশনস বা কান্ট্রি রেগুলেশনস মানে হচ্ছে এটা আমাদের দেশের ভিতরকার ডকুমেন্ট, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এই ডকুমেন্টটার একসেপ্টেবিলিটি নাই, প্লাস ওয়ান। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সিডিসিএস এর পরীক্ষায় ডকুমেন্ট স্ক্রুটিনিতে এই ইন্টারনাল রেগুলেশনস যেই ডকুমেন্টগুলির পাশে লেখা থাকবে এগুলি কিন্তু লাগবে না, শুধুমাত্র আপনার দেখার জন্য, আপনার ইন্ট্রোডাকশনের জন্য, পরিচয়ের জন্য এই ডকুমেন্টগুলি এখানে দেওয়া। ওকে, তাহলে প্রথম ডকুমেন্টটা নিয়ে আমরা যে ডকুমেন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আইআরসি। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল একটা রেগুলেশন পার্সপেক্টিভ এটা লাগে। আমাদের দেশে যারা ইম্পোর্ট করে, যারা ইম্পোর্ট করতে চায় তাদের জন্য সিসিআইএনএ থেকে এরকম একটা সার্টিফিকেট নিতে হয়। আমরা শুরু করবো একদম প্রথম থেকে। আমরা বলেছি কোনো একটা কাস্টমার, অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি পিআই এগ্রিমেন্ট করে কোনো একটা প্রোডাক্ট বাহির থেকে ইম্পোর্ট করতে চাচ্ছে। ধরেন আমরা সেদিন বলেছিলাম পেঁয়াজ। তাহলে পেঁয়াজ ইম্পোর্ট করতে গেলে আপনি চাইলেই কি ইম্পোর্টার হতে পারবেন? না, আপনাকে বাংলাদেশের কোনো একটা অথরিটির কাছ থেকে সার্টিফাইড হতে হবে। যে অথরিটির কাছ থেকে আপনি সার্টিফাইড হতে হবে, কিছু স্পেসিফিক অথরিটি আছে, তার মধ্যে সিসিআইএন একটা, কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, একটা অথরিটি, যে অথরিটি ইম্পোর্টার এবং এক্সপোর্টারদেরকে লাইসেন্স প্রদান করে। আইআরসি হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ ইম্পোর্টের জন্য আপনি যে রেজিস্টার্ড, এরকম একটা সার্টিফিকেট আপনার আই সিসিআইএনএ থেকে আপনাকে নিতে হবে। যখন আপনি পিআই নিয়ে ব্যাংকে দৌড় দিয়ে চলে আসবেন, ভাই আমার একটা এলসি ওপেন করে দেন, ব্যাংক কিন্তু এলসি ওপেন করবে না প্রথম। ব্যাংক প্রথমে বলবে যে আপনি আইআরসি করা আছে কিনা, আপনি কি বাংলাদেশে ইম্পোর্ট করার পারমিট আছে কিনা, এগুলি দেখবে। ওই পার্সপেক্টিভে আপনার আইআরসির এই কপিটা জমা দিতে হবে। তাহলে আইআরসি কপিতে এখানে একটা নাম্বার জেনারেটেড থাকে অটোমেটেড, এবং এখানে কাস্টমারের নাম ডিটেল দেওয়া থাকে, কাস্টমারের আরো বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে, কোন প্রোডাক্ট আনতে চায়, এবং সে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার হিসেবে মাল নিয়ে আসবে, প্রোডাক্ট নিয়ে আসবে, না কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে নিয়ে আসবে, সেই জায়গাটা এখানে পয়েন্ট আউট করা থাকে। কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট সেল করবে সেটার একটা আইডেন্টিফিকেশন থাকে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কাস্টমার টোটাল এক বছরে কত ইম্পোর্ট করতে পারবে সেই ইনফরমেশনটা এখানে দেওয়া থাকে। সো ইম্পর্টেন্ট কোন তারিখে এই আইআরসি সার্টিফিকেটটা ইস্যু হয়েছে এবং সেটা ভ্যালিড আছে কিনা। আমাদের কান্ট্রি ল, আমি একদম শুরুর ক্লাসে বলেছি, আমাদের ক্লাসটা শুধুমাত্র সিডিসিএস পরীক্ষা দিয়ে পাশ করার জন্য না, আমাদের লোকাল কান্ট্রি লতে আমরা কতখানি গুরুত্ব বহন করে আমাদের ট্রেডে, সেটুকু কিন্তু আমরা শিখব। এবং আমি ক্লিয়ার ডিস্টিংশন করে দিব যে এতটুকু আমার লোকাল ট্রেডের জন্য দরকার, ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য না, সিডিসিএস পরীক্ষার জন্য না। এই ডকুমেন্টেশন আমরা আলোচনা করেছি আমাদের লোকাল লর সাথে পরিচিত হওয়ার জন্য, প্র্যাকটিসটাকে এমব্রেস করার জন্য। বাট সিডিসিএস এক্সামে এই ডকুমেন্ট নিয়ে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। ওকে, তাহলে আহ, এই আইআরসির ভ্যালিডিটি আছে 30 জুন 2025 পর্যন্ত আপনার
2025 পর্যন্ত আইআরসি ভ্যালিড, মানে এটা আপডেটেড আইআরসি। তার মানে এই কাস্টমার যদি আইআরসি আপনার কাছে দেন, আপনি মনে করবেন যে হ্যাঁ, সে আসলে ইলিগালি ইম্পোর্ট করার জন্য বাংলাদেশে পারমিটেড। যদি ভ্যালিডিটি না থাকে তাহলে কিন্তু সে পারমিটেড না। আমাদের এটা আইপিওতে বলা আছে, ভ্যালিড আইআরসি ছাড়া কাউকে ইম্পোর্টার হিসেবে ট্রিট করা যাবে না। সাইমultaneously যদি আপনি এক্সপোর্টার হন, তাহলে আইআরসির পরিবর্তে এখানে ইআরসি ইস্যু করবে সেম অথরিটি। সেক্ষেত্রে তারা এক্সপোর্টার হিসেবে কতটুকু লিমিট পাবে, কি অবস্থা, কি ডিটেল, সেগুলি সেখানে লেখা থাকবে। মোটামুটি আইআরসি হচ্ছে আহ, একদম ইম্পোর্ট শুরু করার জন্য একদম ইনিশিয়াল ডকুমেন্ট, ব্যাংকের সাথে পরিচয় হওয়ার জন্য। প্লাস ইআরসিটা হচ্ছে এক্সপোর্টারদের জন্য একদম ইনিশিয়াল ডকুমেন্ট। একই ফরম্যাট, শুধু এখানে আইআরসি লেখা থাকে, ওখানে ইআরসি লেখা থাকে, এবং এইটার কিছু চেঞ্জ হয়। আইআরসি নিয়ে মোটামুটি আমার কথা এতটুকু। যদি আইআরসি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে বলেন, আদারওয়াইজ আমরা পরের ডকুমেন্টে যাব। ওকে, সেকেন্ড ডকুমেন্ট নিয়ে আমরা আচ্ছা আলোচনা। জাকির ভাই, আইআরসি নিয়ে আমি দুইটা করি এখানে। ওই যে তার ইম্পোর্টের যে মানে আচ্ছা, ভ্যালুটা আমি একটা কথা ফিক্সড একটু করা বলে আছে। রাখি। লোকাল যে ডকুমেন্টগুলি, সেগুলি যেহেতু আমাদের সিডিসিএস পরীক্ষায় থাকবে না, আপনাদের রিলেভেন্ট কিউরিসিটি থাকবে। কারণ এই যে একটা ডকুমেন্ট নিয়ে প্রশ্ন করতে চাইলে কিন্তু অনেক প্রশ্ন করা যাবে। এনামুল প্রশ্ন করছেন না, আমি আপনাকে আনমিউট রাখছি আর সবাইকে মিউট করে দিচ্ছি। অনেক প্রশ্ন করা যাবে, তাহলে যেগুলি আমাদের রিলেভেন্ট থাকবে ওই প্রশ্নগুলির মধ্যে দিয়ে আমরা যাব, কারণ এগুলি আপনাদের সব নতুন ডকুমেন্ট দেখছেন। আপনাদের কাছে অনেক অনেক প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে এটা আসলে কি, এটা কেন এরকম হয়। শুধুমাত্র রেলিভেন্ট প্রশ্ন হলে, যেগুলি কান্ট্রি রেগুলেশনস রিলেভেন্ট প্রশ্ন হলে আমরা সেগুলি নিব। তাতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের টাইমটা কনজিউম হবে। বাট যেগুলি ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, সেগুলি নিয়ে আপনারা যত প্রশ্ন করেন আমার কোনো সমস্যা নেই, আমি সবগুলি প্রশ্নের অ্যান্সার দিব। বিকজ সেই ডকুমেন্টগুলি প্রত্যেকটা কোনো কোনো না কোনো আর্টিকেলের সাথে রিলেভেন্ট থাকবে। ঠিক আছে, হ্যাঁ, প্রশ্ন করেন। ছোট দুইটা কোশ্চেন আর কি। জি। এটা হচ্ছে ওই যে ভ্যালুর যে ব্যাপারটা, ভ্যালু দিয়ে যে লিমিট, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে তো মানে রিভলভিং নেচারে কাস্টমস থেকে মানে যেটা রিলিজ হয়ে যাবে হুম। এরপরে, নাকি এটা পুরো মানে বিল পেমেন্ট করার পর মানে মানে টাকাটা মানে এক্সপোর্টারের কাছে চলে যাওয়ার পর যখন তার ওই যে মানে নীল হবে, হুম। সেই ক্ষেত্রে এই এই যে এই ভ্যালুটা কনসিডারেশনে আসবে? আসলে এটা কিভাবে যদি মানে এখানে লিমিট দেয়া থাকে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আইআরসি কোনো মাধ্যমের থ্রুতে করতে হয়, তখন আমরা একটা আইআরসির এনওসি চাই, হুম। যে ওই ব্যাংক এনওসি দিতে হয়। আসলে এই জায়গাটা, এই দুইটা জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি দুইটা কোয়েশ্চেন মানে আমি হয়তো স্কিপ করে চলে যেতাম। দেখেন, লাইভ ক্লাসের অ্যাডভান্টেজ হচ্ছে এটা, বিকজ আমি যদি এটা আসলে রেকর্ডিং ক্লাস দিতাম, এই দুইটা প্রশ্ন আপনারা মানে এনামুল সাহেব দুইটা প্রশ্ন করতেন না, আর আপনারাও অ্যান্সারটা জানতেন না, বাট অ্যান্সারটা খুব জরুরি আপনাদের জানার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, ইম্পোর্টারের যে লিমিটটা দেওয়া থাকে, এই লিমিটটা ইয়ারলি সে কতটুকু এলসি ওপেন করতে পারবে, ততটুকু লিমিট। এটার মানে এটা না যে একটা এলসি যদি সে করার পরে ইস্যু করলো, তারপরে যদি রিসলভ করে দেয় তাহলে এই অ্যামাউন্টটুকু এখানে বাদ পড়ে যাবে, না। বাংলাদেশ ব্যাংকের ওএমএস মডিউল, একটা মডিউল আছে, সেখানে কাস্টমারের আইআরসি দিলে, নাম্বার দিলে, ওই অর্থ বছরে সে কত টাকার এলসি ইম্পোর্ট করেছে, কয়টা এলসি করেছে, কত অ্যামাউন্ট ডিটেইল দেওয়া থাকে। হ্যাঁ, ওই ডিটেইল ইনফরমেশনের সাথে আইআরসির ইনফরমেশনটা ম্যাচ আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। যদিও আমার মনে হয় কেউ কিছু মনে করেন না, আমাদের যে কমার্শিয়াল ব্যাংক, লোকাল কমার্শিয়াল ব্যাংকগুলি এটা কখনোই করে না। কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক যেগুলি আছে, বাংলাদেশে বিজনেস করছে, সবাই কিন্তু এটা চেক করে। এবং এটা কিন্তু চেক করা খুব জরুরি, কারণ আপনার আইআরসি লিমিট যত আছে, আপনি যদি সেই লিমিটটা ব্রিচ করেন, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা রেগুলেশনারি ব্রিচ। সেজন্য ইন্টারন্যাশনাল ব্যাংকগুলি করে, লোকাল ব্যাংকগুলি হয়তো এটা করে না। মিনওয়াইল, যদি আমি আইপিওর কথা বলি, ইম্পোর্ট পারমিট অর্ডার যেটা আমাদের আছে 2021 থেকে 2024 পর্যন্ত, সেখানে কিন্তু বলা আছে যারা ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস ইম্পোর্টার, ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার, তারা চাইলে তাদের এই লিমিটের 3 গুণ পর্যন্ত ইম্পোর্ট করতে পারবে। আমি ওইদিকে যাব না, বাট করতে পারে, এরকম একটা রেগুলেশনস আছে। বাট কমার্শিয়াল ইম্পোর্টাররা যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেইটুকুই শুধু ইম্পোর্ট করতে পারবে, এর বেশি ইম্পোর্ট করতে পারবে না, করলেও সেটা ব্রিচ হবে। 1 নম্বর প্রশ্নের সলিউশন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এইখানে একটা কথা লেখা থাকে, এখানে একটা কথা লেখা থাকে, দেখেন এই যে 6 নম্বর প্রশ্ন, আমার মনে হয় দেখতে পাচ্ছেন সবাই। 6 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এটা, নমিনেটেড ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। তার মানে আইআরসিটা যখন ইস্যু হয়েছে, কোনো একটা ব্যাংকের নামে ইস্যু হয়েছে, কোনো একটা ব্যাংককে মাদার ব্যাংক হিসেবে ট্রিট করে ইস্যু করা হয়েছে, অর্থাৎ
কোন একটা ব্যাংকের নামে এই আইআরসি টা লিয়েন করার ব্যাপারে আইআরসি অথরাইজ করেছে যে এই ব্যাংকে আপনি এই আইআরসি টা লিয়েন করতে পারবেন। তাহলে ধরেন এই ব্যাংকের নাম আমি বললাম এনসিসি ব্যাংক লিমিটেড। এনসিসি ব্যাংকের নামে আইআরসি টা ইস্যু হয়েছে। এনসিসি ব্যাংকে ওই ইম্পোর্টার আইআরসি টা জমা দিতে পারবে। তাহলে এনসিসি ব্যাংক হচ্ছে এই আইআরসি লিয়েন হোল্ডার। কিন্তু কথা আছে, আবার আমাদের সার্কুলার আছে বা আমাদের আইপিও তে বলা আছে বা আমাদের গাইডলাইন আছে যে কোন একজন ইম্পোর্টার এমনও তো হতে পারে কয়েকটা ব্যাংকে ইম্পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে। তো একটা ব্যাংকে যদি লিয়েন থাকে সে অন্য ব্যাংকে কিভাবে যাবে? এই কিভাবে যাওয়ার প্রসেসটাই হচ্ছে এই আইআরসিটা যে ব্যাংকে লিয়েন করা থাকবে সে এই আইআরসিটাই অন্য ব্যাংকে লিয়েন করতে পারবে। অন্য আরেকটা ব্যাংকে সে এলসি ওপেন করতে গেলে এই আইআরসিটা জমা দিতে পারবে। তবে ওই জমা দেওয়ার ক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের ব্যাংকের যে ব্যাংকে তার লিয়েন করা আছে সেই ব্যাংক থেকে একটা এনওসি নিয়ে দিতে হবে যে আমার ওই ব্যাংকে এনওসি আইআরসিটা লিয়েন করা ছিল, বাট ওই ব্যাংকে আমার কোনো ধরনের এলসি রিলেটেড কোনো ধরনের কোনো ডিসপিউট নাই। এই ধরনের একটা এনওসি দিতে হবে। বাট এটা আগে ছিল। এখন যদিও আমরা এনওসি নিচ্ছি, এনওসি চাচ্ছি, যখন সব অটোমেটেড হয়েছে এখন কিন্তু আইআরসি বাংলাদেশ ব্যাংকে এন্ট্রি দিলেই ওই কাস্টমারের কোনো জায়গায় যদি কোনো ইম্পোর্ট রিলেটেড ডিসপিউট থেকে অটোমেটেড দেখা যায়। এখন কিন্তু এনওসি না নিয়েও যদি আপনি শুধুমাত্র আইআরসি দিয়ে অন্য ব্যাংকে এলসি করতে চান করতে পারবেন। আমরা 2 নাম্বার ডকুমেন্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বা ভিসা অ্যাপ্রুভাল। এইরকম আরো বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল আছে। হতে পারে যে ইপিজেড এর কোনো অ্যাপ্রুভাল, ব্যবসার অ্যাপ্রুভাল, বিজিএমইর অ্যাপ্রুভাল, বিভিন্ন ধরনের ইস্যু। আপনি যদি ইপিজেড এর আন্ডারে এলসি করেন তাহলে বিজিএমইর অ্যাপ্রুভাল লাগবে। তাহলে বিজিএমইর অ্যাপ্রুভালটা ওয়ান কাইন্ডস অফ এই ফরম্যাটে দেওয়া থাকবে। তার মানে আপনার কাছে যে কাস্টমার আসছে সেটা হতে পারে ইম্পোর্টার, সেটা হতে পারে এক্সপোর্টার, যে কাস্টমারই আসুক সেই কাস্টমার যেই জর্নারের সেই জর্নারের রিলেটেড ডকুমেন্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। ধরেন আমার এই কাস্টমার হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির কাস্টমার। কাস্টমারের ইনফরমেশন যখন আমি দেখেছি তখন দেখলাম যে সে ওই জোনের কাস্টমার, তখন আমি ডেফিনেটলি তাকে প্রশ্ন করব, ভাই আপনি যে বিজার নমিনেটেড মেম্বার, আপনার সার্টিফিকেট কোথায়? সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ সে যে এটার মেম্বার সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আপনি কিন্তু কান্ট্রি রুলস বা রেগুলেশনস ভায়োলেট করবেন। এটাও আমার কান্ট্রি রেগুলেশনস, এটা ইন্টারন্যাশনাল সিডিসিএস রিলেটেড যে ডকুমেন্টেশন আপনাকে স্ক্রুটিনি করতে হবে সেখানে এই ডকুমেন্ট থাকবে না। এটা ফরম্যাট, এটা কাস্টমার নামে থাকবে, আপনার কত লিমিট, কি অবস্থা, কোথায় আপনার অ্যাড্রেস, কতজন এমপ্লয়ি, এই ডিটেল ইনফরমেশন থাকবে। যিনি সাইন করবেন অথরাইজ সিগনেচার হোল্ডার থাকবেন। আর একটা জিনিস, আমরা কনফিডেন্সিয়াল ইস্যুস কারণে আমরা কিন্তু ওই কিউআর কোডটা মুছে দিয়েছি। হ্যাঁ, আপনি অনেক সময় আপনি মনে হয় না যে এই ডকুমেন্টটা অরিজিনাল কিনা আমি কিভাবে বুঝবো? আপনারা জানেন কিউআর কোডের একটা ওয়েবস ইয়ে আছে, অ্যাপস আছে। আপনি এই কিউআর কোডটা, এটা পুরো কিউআর কোড ছিল, কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন পুরো এই কাস্টমারের ডিটেল চলে আসবে। তার মানে সে যদি এই এই সার্টিফিকেট, প্রত্যেকটা সার্টিফিকেটে কিন্তু কিউআর কোড আছে আমাদের কান্ট্রি রুলসে যেগুলি আছে, এক্সেপ্ট ট্রেড লাইসেন্স। বা ট্রেড লাইসেন্সও এখন করার চেষ্টা করছে, এখনো করে শেষ করতে পারে নাই। আইআরসি, ইআরসি, টিন, বিন সব জায়গায় আছে। ওকে, এটা আমি স্ক্যান করলে কাস্টমার ইনফরমেশন পেয়ে যাবো, জেনুইননেসটার ক্ষেত্রে আমার আর কোনো প্রবলেম থাকে না। 3 নাম্বার ডকুমেন্ট, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। এটাও আমার ইন্টারনাল রেগুলেশনস যে আমি আসলে আমি আসলে ট্যাক্স প্রপার ওয়েতে সাবমিট করেছি কিনা। এটা হচ্ছে আমরা এই ডকুমেন্ট থেকে দেখি। এখানে কাস্টমারের বাবার নাম, মায়ের নাম সবকিছু থাকবে, কাস্টমার কোথায়, এবং খুব ইম্পর্টেন্টলি যে এখানে সে কোন কাস্টমার কোন ইয়ারের অ্যাসেসমেন্টটা কভার করেছে সেটা। আপনি যেহেতু নতুন ইয়ারের এলসি ওপেন করছেন তাহলে আপনার লেটেস্ট কাস্টমার ট্যাক্স সার্টিফিকেটটা দিচ্ছি কিনা সেটা কিন্তু কনসার্ন থাকতে হবে। আমরা জানি যে আমাদের এই বছরের ট্যাক্স লম্বা হতে হতে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স দেওয়ার সময়সীমা ছিল। ইনফ্যাক্ট আমি জানি না এটা বাড়িয়েছে কিনা, মানে আমার অ্যাজ পার মাই কনসার্ন 15ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তাহলে এখন যদি আপনি কোনো কাস্টমার এলসি ওপেন করতে যান তাহলে তার কাছ থেকে তার যে ট্যাক্স সার্টিফিকেটটা সেটা কিন্তু নতুন আপডেটেড ট্যাক্স সার্টিফিকেটটা নিতে হবে। সে যদি পুরোনোটা দেয় তার মানে আপনি বুঝবেন কাস্টমার ফল্টে আছে, কাস্টমার ঠিক নেই। বারবার বলার চেষ্টা করছি, কাস্টমারের এলসি করছি আমি, কিন্তু প্রথম দিনে কথাটা বলেছি যে আপনারা, আপনাদের অনেকের কিউরিসিটি থাকবে যে ভাইয়া একটা কাস্টমার কিছুই জানি না, ইম্পোর্টার টাকা দেয় নাই, বাট একটা এলসি ওপেন করতে গিয়ে আমি তার নামে একটা আন্ডারটেকিং নিয়ে নিচ্ছি। মানে হাউ, এতটুকু একটা ব্যাংক কি কেন রিস্ক নেয়? এই যে এই জন্যই রিস্ক নেয় যে আমি আসলে কাস্টমারকে সব দিক থেকে ঘুরায় পেঁচায় বন্দি করেই আমি আসলে আন্ডারটেকিংটা দিই। আমি এমনি শুধুমাত্র কাস্টমার আসলে তার কিন্তু আন্ডারটেকিং দিই না।
তাহলে কাস্টমস আপডেটেড ট্যাক্স অ্যাসেসমেন্ট আছে কিনা এটা কিন্তু আপনার ওয়াকিবল থাকতে হবে, এবং এটা ডেফিনেটলি কাস্টমারের কাছ থেকে নিতে হবে। তবে এটা যেহেতু আপনার অনেক সময় রেগুলার কাস্টমার থাকলে একবার নিলে এটা ডিটেল অনেকবার নেওয়ার দরকার নাই, নিয়ে আপনি ফোল্ডার করে রাখলেন অথবা আপনার রিটেইন করে রাখলেন, তো থাকলেই হয়ে গেল, কাস্টমারের একবার নিলে হয়ে যায়। আর যারা ভালো রেগুলার কাস্টমার তারা জানে এটা ব্যাংকে জমা দিয়ে দিতে হবে, তারা ট্যাক্স সার্টিফিকেটটা নিয়ে হওয়ার পরে এটা আসলে ব্যাংকে জমা দিয়ে দেয়। ওকে, তাহলে এটা আমার ইন্টারনাল ডকুমেন্ট, নট নেসেসারি আইসিসি রুলস রেগুলেশনস বা সিডিসিএস এক্সামে এটার জন্য খুব বেশি প্রেশার নেওয়া, শুধুমাত্র আপনার একটু ফরম্যাটটা দেখানোর জন্য আমি ডকুমেন্টটা নিয়ে আসছি। সেকেন্ড ডকুমেন্ট, তারপরে আমরা জানি ভিন সার্টিফিকেট। ভিন সার্টিফিকেট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা মুসুক 2.23 আন্ডারে। এটাও সেম একই রকম, আপনি বিন প্রদান করেছেন কিনা, আপনার একটা বিন নাম্বার দেওয়া থাকে, এবং আপনার কোন ধরনের বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিস, আপনার নাম কি, ট্রেডিং, আপনার ব্র্যান্ড কি, অথবা আপনার যদি আগের কোনো বিন থাকে সেইটা কি, এই ডিটেইল সার্টিফিকেটটাও কিন্তু আপনার লাগে। এবং এই দুইটা সার্টিফিকেট আমাদের আইপি অনুযায়ী, যদি ইনপুট পারমিট অর্ডারের কথা বলি, ইম্পোর্ট পারমিট অর্ডারের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এই সার্টিফিকেট দুইটা অথবা আইআরসি নাম্বার কিন্তু আমরা প্রত্যেকটা ডকুমেন্টে দিতে হয়। আমাদের ইন্টারনাল পলিসি যেটা, ইম্পোর্ট পারমিট অর্ডার অনুযায়ী এই বিন নাম্বার, টিন নাম্বার, তারপরে হচ্ছে আইআরসি নাম্বার, এগুলি কিন্তু ডকুমেন্টে লিখতে হয়। যে ডকুমেন্ট, ফরেন ব্যাংক যে ডকুমেন্টগুলি সাবমিট করবে সেগুলিতে কিন্তু লিখতে হয়, আমাদের কিন্তু রেগুলেশনস আছে। সুতরাং আমরা যখন কাউকে কোনো ব্যাংকে এলসি দেই, সেই ব্যাংকে আমরা বলে দিই যে কাস্টমারের বিন নাম্বার, টিন নাম্বার এবং আইআরসি নাম্বারটা প্রত্যেক ডকুমেন্টে সাবমিট করতে হবে। যদিও এটা ইন্টারন্যাশনাল কোনো রুলস নাই, আমি তো জানি, আমরা জানি যে কাস্টমাররা যে কোনো ক্লস এক্সক্লুড করতে পারে, সুতরাং তাদের দরকারে, কারণ আমি যদি এই ডকুমেন্ট নিয়ে আইআরসি, বিন, টিন ছাড়া, নাম লেখা ছাড়া ডকুমেন্ট নিয়ে কাস্টমসে যাই, কাস্টমস কিভাবে চিনবে যে এটা আমার ডকুমেন্ট? আমি সিসিএনএ তে এনলিস্টেড, আমি ট্যাক্স আপডেটেড, আমার ভ্যাট বিল নিয়ে কোনো সমস্যা নেই, এটা কিভাবে বুঝবে? সেজন্য ডকুমেন্টগুলিতে কিন্তু আমরা এগুলি লিখার কথা বলে দিই। এলসি তে যেহেতু বলে দিই, তাহলে সাপ্লায়ারও কিন্তু ওগুলি লিখে দিতে হয়। আদারওয়াইজ সেই ডকুমেন্টে কিন্তু ডিসক্রিপেন্সি আমরা দেই, অথবা সেই রকম ডকুমেন্ট যেটার মধ্যে ভিন টিন এগুলি দেওয়া না থাকে, সেটা থেকে কিন্তু কাস্টমস অ্যাসেসমেন্ট করা যায় না, বা অনেক কষ্ট হয়, ফাইন টাইন ইত্যাদি ইত্যাদি ঝামেলা হয়। সুতরাং দো এই ডকুমেন্টগুলি সিডিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট আমার কান্ট্রি রুলস এবং ক্রেডিটের বিভিন্ন পার্টের জন্য কিন্তু এগুলি ভ্যালুয়েবল এলিমেন্টস। ভ্যালু অ্যাডেড ট্যাক্স সার্টিফিকেট নিয়ে আশা করছি কারো কোনো সমস্যা নাই। আহ, আমরা পরে যাব, আমি নিজেই সিভিয়ারিটি বুঝবো যে এই ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা সেটা নিয়ে ডিটেল আলোচনা করব এবং আপনাদেরকে ওপেন করবো যে আপনারা আলোচনা করেন, আপনারা বলেন। ট্রেড লাইসেন্স আমরা জানি যে যে কোনো, যদি ঢাকার ভিতরে বলি তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ইস্যু করে। সরি, আমি ট্রেড লাইসেন্সও কিন্তু কিউআর কোড এখন ইনকর্পোরেট করেছে, পুরনো ছিল না, পেপার বেস যেগুলি সেগুলি ছিল না, অটোমেটেড যেটা সেটাতে অ্যাড করেছে। এখানে কিউআর কোড দিলে কাস্টমারের ডিটেল পাওয়া যায়, সুতরাং এটাও, এগুলি কোনোটাই জেনুইন না, এরকম ফলসিফিকেশন করার কোনো সুযোগ নাই। এই ট্রেড লাইসেন্স কাস্টমারের নাম, কোন ধরনের প্রোডাক্ট ইস্যু করে, কত চার্জ, কোন বছরের জন্য আপডেট হলো, সকল ডিটেল ইনফরমেশনটা এখানে থাকে। ট্রেড লাইসেন্সটাও দরকার, কারণ আপনি ইম্পোর্ট বিজনেস করছেন, আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই, ডেফিনেটলি তাহলে আপনি হয়তো মানি লন্ডারিং করছেন বা কোনো কিছুর সাথে জড়িত আছেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ে আসছি, কোনো একজন কাস্টমার একটা প্রোফর্মা ইনভয়েস বা পিআই নিয়ে আপনার কাছে দৌড় দিয়ে চলে আসলো, আর আপনি একটা এলসি ইস্যু করে ফেলবেন, ঘটনা কিন্তু কিন্তু এরকম ঘটছে না। কাগজ কলম ডকুমেন্টেশন আমাকে এভাবে বলছে না। ডকুমেন্টেশন আমাকে বলছে যে সে আইআরসি, তার আইআরসির আপডেটেড কপিটা আপনি নিবেন, টিনের আপডেটেড কপিটা নিবেন, বিনটা নিবেন, ট্রেড লাইসেন্সের আপডেটেড কপিটা নিবেন, সে যদি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হয় সেই অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট নিবেন, অথবা সে যদি ব্যবসা ইপিজেড বা বিজিএম এর কোনো মেম্বারশিপ সার্টিফিকেট থাকে সেটা নিবেন, সে যদি ঔষধ আমদানি করে তাহলে ফার্মাসিউটিক্যালস কোনো সার্টিফিকেট থাকলে সেটা নিবেন, সে যদি কোনো ধরনের পেস্টিসাইড আমদানি করে সেটা সার্টিফিকেট নিবেন। সেম একই রকম এক্সপোর্টারের ক্ষেত্রে, সে কোন ধরনের এক্সপোর্ট করছে, সেই রিলেভেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার কিনা, এগুলি জাস্টিফাই করে সেই ডকুমেন্টেশন গুলি আপনার কাভার করতে হবে। এবার চলে আসি, এই ডকুমেন্টগুলি কাভার করার পরে সে আপনার কাছে আসছে, এগুলি নিয়ে আসছে, নিয়ে এসে আপনাকে বলছে যে ভাই এই হচ্ছে আমার প্রোফর্মা ইনভয়েস। দিস ইজ ফার্স্ট টাইম যেটার পাশে ব্র্যাকেটে লেখা নাই যে ইন্টারনাল রেগুলেশনস, তার মানে এটাই ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ফরম্যাট,
এবং এটা আপনার সিডিসিএস ডকুমেন্ট স্ক্রুটিনির জন্য একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সো এই ডকুমেন্ট নিয়ে আপনাদের প্রশ্ন করার সুযোগ আছে, যার যেখানে যতটুকু লাগে আপনারা প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু, আচ্ছা, আমি একটু ছোট করলে আপনাদের জন্য সমস্যা হয় কিনা দেখতে, এই জন্য বড় করে অর্ধেক চলে আসে আপনাদের। আচ্ছা, প্রোফর্মা ইনভয়েস আমরা জানি, আলোচনা করেছিলাম। প্রোফর্মা ইনভয়েস হচ্ছে অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি ইনিশিয়ালি কোনো একটা প্রোডাক্ট বাই সেল করার জন্য প্রাইস কত, কিভাবে আমদানি করবে, সেটা যেখানে লেখা থাকে সেই ডিটেল ইনফরমেশনটা এখানে বলা থাকে। আমরা তাহলে একটু দেখি, এটা ডকুমেন্ট একটু মেটিকুলাসলি দেখবো, আমাদের পরের জন্য সুবিধার হবে। এমসি মিত্র এসএনডি বাহারাত, এটা হচ্ছে মালয়েশিয়ান, মানে এটা হচ্ছে এক্সপোর্টার, যে প্রোডাক্ট এক্সপোর্ট করবে সে হচ্ছে এমসি মিত্র। তার ডিটেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, ফোন নাম্বার ডিটেইল সবকিছু দেওয়া আছে। কারণ আপনি একটা পিআই নিয়ে আসছেন, শুধু এমসি মিত্র এসএনডি বাহারাইত নিয়ে আসছে, আপনি বললেন যে ভাই এর সাথে আমি যোগাযোগ করবো কিভাবে, কোনো কারণে কোনো প্রয়োজন যদি হয়, সেজন্য ডিটেইলটাই দেওয়া গুড। ইম্পোর্টারের নামটা এখানে দেওয়া, আমি সঙ্গত কারণে হাইড করেছি, ধরেন এক্স এক্স কোম্পানি বাংলাদেশ ইম্পোর্টার। প্রোফর্মা ইনভয়েস নাম্বার, ডেট দেওয়া আছে, পেমেন্ট টার্ম। এই প্রোফর্মা ইনভয়েসের যে গুডসটা আমদানি রপ্তানি করব, এটা অ্যাড সাইটে পেমেন্ট হবে, নগদে পেমেন্ট করতে হবে। পেমেন্ট মোড লেটার অফ ক্রেডিট, এলসির মাধ্যমে পেমেন্ট করতে হবে। ওকে, ফাইন। পোর্ট অফ লোডিং কোন পোর্ট থেকে, এইটা নিয়ে আপনাদের যে কারো কিন্তু প্রশ্ন আমি অ্যালাউ করব, প্লিজ, টাইম গেলেও কোনো সমস্যা নেই। পোর্ট অফ লোডিং কোন পোর্ট থেকে সে প্রোডাক্টটা দিবে, কোন পোর্টে এসে মালটা পৌঁছাবে, ডেলিভারি ডেট কবে, ইম্পর্টেন্ট ইম্পোর্টিং কান্ট্রি কোন কান্ট্রিতে আসবে। ডেসক্রিপশন অফ গুডস, যেই গুডসটা আনতে চাচ্ছি সেই গুডসটার ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। রেসিডিউস অফ স্টার্চ, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আনতে চাচ্ছি, এটা হচ্ছে 18 মেট্রিক টন আনবে। ইউনিট প্রাইস হচ্ছে ইউএসডি 365 পার মেট্রিক টন। তাহলে 18 মেট্রিক টনের দাম 365 দিয়ে গুণ করলে $6,570 এই প্রোডাক্টের দাম। এই প্রোডাক্টটা আনতে গেলে জাহাজ ভাড়া ফ্রেইট আকারে খরচ হবে $900, যোগ ফল হচ্ছে $7,470। তাহলে এই প্রোফর্মা ইনভয়েস এই প্রোডাক্টের 18 মেট্রিক টন আনার জন্য প্রাইস হচ্ছে $7,470। এইচএস কোড বলতে একটা জিনিস দেওয়া আছে, এটা আমার কান্ট্রি ল, যে হারমোনিক সিস্টেমিক কোড, বাংলাদেশে যে সকল প্রোডাক্ট ইম্পোর্ট করার পারমিশন রয়েছে সেই সকল প্রোডাক্টের জন্য 8 ডিজিটের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা নাম্বার থাকে। এই নাম্বারটা আমাদের ট্যারিফ শিডিউল বলতে একটা শিডিউল আছে বাংলাদেশ ব্যাংকের, সেই শিডিউলের সাথে আমরা ম্যাচ করে নিই যে এই এইচএস কোডটা ওই ট্যারিফ শিডিউল বুকসে রয়েছে কিনা। যদি থাকে তাহলে আমি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারবো, যদি না থাকে তাহলে আমি করতে পারবো না। তাহলে শুরুতে আমি কিন্তু গেটওয়ে থাকে আমার, আমি ওইটা থেকে আইডেন্টিফাই করি যে এটা আসলে ইম্পোর্ট করা যাবে কিনা। আমি চেক করেছি এটা ইম্পোর্ট করতে কোনো সমস্যা নেই, প্রোডাক্ট সবকিছু মোটামুটি অ্যালাইন আছে। কান্ট্রি অফ অরিজিন অফ গুডস হচ্ছে ভিয়েতনাম, এই গুডস এর কান্ট্রি অফ অরিজিন ভিয়েতনাম, অর্থাৎ ভিয়েতনামে গুডসটা তৈরি হবে। বাট দেখেন, আমার যে বেনিফিশিয়ারি সে কিন্তু মালয়েশিয়া, তার মানে মালয়েশিয়ার বেনিফিশিয়ারি ভিয়েতনাম থেকে প্রোডাক্টটা আমাকে দিবে, হতে পারে। এটা অঙ্কে লেখা কথায় লেখা থাকলো। ট্রান্সশিপমেন্ট অ্যান্ড পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড, আমরা এগুলি আলোচনা করব আমাদের পরের আর্টিকেলে গেলেই। ট্রান্সশিপমেন্ট এবং পার্সিয়াল শিপমেন্ট আমরা আলোচনা করবো, আমাদের ক্লজ আছে। ব্যাক সাইজটা কেমন হবে, শিপমেন্ট ডেটটা কবে হবে, এক্সপায়ারি, এই এই প্রোফর্মা ইনভয়েস কয় তারিখ পর্যন্ত ভ্যালিডিটি আছে। ট্রেড টার্ম সিএফআর চট্টগ্রাম, ট্রেড টার্ম হচ্ছে ইনকো টার্মস, অর্থাৎ ফ্রেটটা কে দিবে, ইন্স্যুরেন্সটা কে দিবে, রিস্ক কে কতটুকু দিবে, সেটা হচ্ছে এখানে বলা। আমরা এটা নিয়ে আলাদা একটা ক্লাস থাকবে, সেখানে আমরা ডিটেইল আলোচনা করব। মিত্র এসএনডি অর্থাৎ বেনিফিশিয়ারি এখানে সাইন করে দিয়েছে। খুব ইম্পর্টেন্ট, আপনাদের অনেক কিউরিসিটি থাকে যে ভাইয়া, যে প্রোফার্মা ইনভয়েসে আমি যে এলসিটা যে ব্যাংকে দিচ্ছি, অ্যাডভাইজিং ব্যাংক, সেটা কোথা থেকে পাই। দেখেন এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল। তার মানে এমসি মিত্র যিনি বেনিফিশিয়ারি, তার ব্যাংকের ডিটেইলটা তিনি এখানে দিয়েছেন। দিস ইজ হার অর হিজ প্রমিনেন্ট ব্যাংক, তার ব্যাংক। এখন আমি যখন, তার মানে আমার এই এলসিটা দিতে হবে মালয়েশিয়া, তাহলে আমি প্রথমে চেক করব মালয়েশিয়ান এই ব্যাংকের সাথে আমার আরএমএ আছে কিনা। দেখেন সুইফট কোড দেওয়া আছে, আরএমএ আছে কিনা। যদি আরএমএ থাকে তাহলে আমি সরাসরি এই ব্যাংকে এলসি দিয়ে দিব। যদি তার সাথে আমার আরএমএ না থাকে তাহলে মালয়েশিয়া যে ব্যাংকের সাথে আমার আরএমএ আছে সেই ব্যাংকের নাম আমি দিব প্রথমে, দেন অ্যাডভাইস থ্রো ব্যাংকে এই ব্যাংকের নাম দিব, অথবা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকে এই ব্যাংকের নাম দিব। অথরাইজ সিগনেচার, এখানে যেহেতু বেনিফিশিয়ারি সিগনেচার করেছে, অথরাইজ সিগনেচার এখানে আসলে অ্যাপ্লিকেন্টেরও সাইন ছিল, আমরা মানে এটা ডিলিট করে দিয়েছি।
তার মানে অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি দুইজন সাইন করে এই পেপারটা আপনার কাছে নিয়ে আসছে, এটার ভ্যালিডিটি ঠিকঠাক আছে, সবকিছু অ্যাপারেন্টলি আপনার কাছে ঠিক মনে হয়েছে, এই পিএটা আপনি এবার একসেপ্ট করতে পারেন। কোয়েশ্চেন, বলেন কার কি কোয়েশ্চেন আছে পিআই নিয়ে? কারণ এটা আমার কিন্তু, এটা সিডিসিএস ডকুমেন্ট স্ক্রুটিনির পার্টে একটা প্রোফর্মা ইনভয়েস থাকবেই, 100%। আমরা যদিও আরো প্র্যাকটিস করব, বাট ইনিশিয়াল লেভেলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। নাই? গুড। জাকির ভাই, জি। এখানে এটা তো আমরা পিআই দেখলাম, আরেকটা হচ্ছে ইন্ডেন্ট থার্ড পার্টির মাধ্যমে আমাদের যারা ইন্ডেন্টর আছে হ্যাঁ। তারা অনেক সময় ওই যে এক্সপোর্টারের বা বেনিফিশিয়ারির হয়ে বাংলাদেশের লোকাল ইয়েগুলাতে কাজ করে আর কি। হুম। তারাও অথরাইজ আর কি ওই এক্সপোর্টার থেকে, যে তাদের হয়ে তারা প্রাইসটা সেট করে মানে পিআই দেয়, যেখানে ইম্পোর্টার এটার একটা অ্যাকসেপ্টেন্স দেয় সেম জিনিস। কিন্তু এখানে বোধহয় থার্ড পার্টি হিসেবে ওই ইন্ডেন্টরের ওই যে যে জিনিসগুলো দেখালেন যেটা ইম্পোর্টারের লাগে, তখন বোধহয় ইন্ডেন্টরের ওই জিনিসগুলো লাগে ঠিক সেম সেম। এটা আচ্ছা। যদি একটু ক্লিয়ার হ্যাঁ, করতেন। ভালো প্রশ্ন। এটাও এটাও রিলেভেন্ট প্রশ্ন এবং খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, প্রোফর্মা ইনভয়েসের পাশাপাশি ইন্ডেন্ট ইনভয়েস বলতে একটা কথা আছে, বাট ওইটা ইন্টারন্যাশনালি একসেপ্টেড, ইন্টারন্যাশনালি একসেপ্টেড, বাট সিরিসিএস এর প্রশ্নে আপনার ইন্ডেন্ট প্রোফর্মা কখনো দিবে না, বাট লোকালি ওইটা আমরা প্রয়োজন হয়। সেটা হচ্ছে কেমন? সেটা হচ্ছে, আমরা বলি যে এই বেনিফিশিয়ারি অনেক বড় সাপ্লায়ার, অনেক বড় সাপ্লায়ার, এই সাপ্লায়ার বাংলাদেশে তার কোনো অথরাইজ এজেন্টকে নমিনেটেড করেছে যে বাংলাদেশে আমার যত ইম্পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস থাকবে সেগুলি তুমি ডিল করবা। তাহলে এমএস মিত্র এসএনডি বাংলাদেশে ধরেন এক্স এক্স কোম্পানিকে নমিনেটেড করলো তার এজেন্ট হিসেবে। তাহলে ওই এক্স এক্স কোম্পানি অন বিহাফ অফ মিত্র, সে যে ইনভয়েসটা ইস্যু করে সেটাকে বলা হয় ইন্ডিয়ান ইনভয়েস। ইন্ডেন্ট ইনভয়েস, এখন কোন একজন আপনি চাইলেই কিন্তু এমএস মিত্রর ইন্ডেন্ট বলে ঘোষণা দিতে পারবেন না। প্রথমত, ইন্ডেন্ট যারা, তাদের একটা স্পেশাল, ওদের একটা ইন্ডেন্ট লাইসেন্স নিতে হয় বাংলাদেশ ব্যাংক থেকে। ইভেন দো তাদের একটা আইআরসি, ইন্ডেন্ট আইআরসি বলতে একটা আইআরসি আছে, সেটা নিতে হয় সিসিআইএনএ থেকে। আমি যদি মানে আমি, আমার কাছে সেটাও আছে, আমি অ্যাড করিনি আপনাদের যাতে পারপ্লেক্সিটি ক্রিয়েট হবে সেজন্য, আপনারা চাইলে আমি ডকুমেন্টে সেটা অ্যাড করে দিতে পারবো। ইন্ডেন্টের আইআরসিও থাকে। তাহলে যিনি ওই নমিনেটেড পার্টি, মানে যিনি এমএস মিত্রের হয়ে আম, এই প্রোফর্মা ইনভয়েসটা ইস্যু করতে পারেন, সেই অথরাইজ পার্সন, তখন ব্যাংকে যখন আমি দেখবো যে এটা আসলে ইন্ডেন্ট ইনভয়েস, তখন আমি ওই ইন্ডেন্টের ডিটেল পরিচয় নিব, তার আইআরসিটা আছে কিনা সেটা দেখবো, এবং সে আসলে বাংলাদেশের লাইসেন্স হোল্ডার কিনা এটা দেখবো, এবং এমএস মিত্রের সাথে তার আসলে কোনো এজেন্সি এগ্রিমেন্ট হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে, ইম্পর্টেন্ট। দেখার পরে যদি সবকিছু মিলে সকল ইনফরমেশন মিট আপ হয়, তাহলে আপনি নর্মাল ওয়েতে এমএস মিত্রের সাথে যেভাবে কাজ করছেন, ওই ওই ইন্ডেন্টারের পিআই দিয়েও, ইন্ডেন্টের ইনভয়েস দিয়ে আপনি সেম ভাবে এলসি ইস্যু করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র এলসির ভিতরে একটা জায়গায়, ছোট একটা জায়গায় একটা ক্লজ দিয়ে দিতে হবে যে আমরা যেমন এটা দিয়ে প্রোফর্মা ইনভয়েস রেফারেন্স দিব, ওখানে আমরা রেফারেন্স দিব হচ্ছে ইন্ডিয়ান ইনভয়েস, রেফারেন্স নাম্বার এটা এটা, অথবা যদি মনে করেন ফার্দার মোর ইনভেন্টরের ইনফরমেশনটা দিয়ে দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন। এটা মেটিকুলাসলি ইয়ে হয়, কম্পোনেন্টটা অ্যাড করা হয়। বাট যদি না দিতে চান কোনো সমস্যা নাই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোফর্মা ইনভয়েস অ্যান্ড ইন্ডেন্ট ইনভয়েস। বাট যদি মনে করেন যে প্রোফর্মা ইনভয়েস আর ইন্ডেন্ট ইনভয়েস নিয়ে এলসি করতে ফার্দার কোনো সমস্যা আছে কিনা, আমাদের কান্ট্রি রেগুলেশনসে ফার্দার কোনো সমস্যা নাই, শুধুমাত্র ক্রেডিট রিপোর্টের রিকোয়ারমেন্ট ছাড়া। ক্রেডিট রিপোর্টের রিকোয়ারমেন্ট ছাড়া, যেহেতু ইন্ডেন্টার আমাদের দেশে, সেজন্য ইন্ডেন্টারের ক্ষেত্রে ক্রেডিট রিপোর্টের লিমিটটা একটু বেশি। অনেক মানে ক্রেডিট রিপোর্ট কত, একটা নির্দিষ্ট এলসির লিমিট ক্রস করলে আপনি ক্রেডিট রিপোর্ট নিতে হয়, যে লিমিটটা নর্মাল বেনিফিট সাপ্লায়ারের ক্ষেত্রে যে লিমিট, ইন্ডেন্টের ক্ষেত্রে সেই লিমিটটা সাধারণত দ্বিগুণ হয়। এতটুকুই হচ্ছে পার্থক্য। বাট ফার্দার যদি আপনি ইন্ডেন্টের ইনভয়েস বা প্রোফর্মা ইনভয়েসের পরে এলসি করার পরে এটার আগের ইস্যুস নিয়ে আর কোনো ধরনের এমবিগুইটি ক্রিয়েট হয় না, এলসির পরে এলসির নর্মাল ডকুমেন্টেশন কভার আপ হয়। এক্ষেত্রে কি দুইজনেরই ক্রেডিট রিপোর্ট লাগে? না মানে না না না, বেনিফিট আমরা শুধু যখন ইনভেন্টরের লাগবে? হ্যাঁ, আমরা যখন না, আমরা যখন ক্রেডিট রিপোর্ট, ইন্ডেন্টারের ক্রেডিট রিপোর্ট লাগবে না, সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট লাগবে। দেখেন ইস্যুটা হচ্ছে কি, যথেষ্ট রেশনাল এটা। আমার এখানে এমসি মিত্র হচ্ছে সাপ্লায়ার,
তার এজেন্ট হচ্ছে এক্স এক্স কোম্পানি বাংলাদেশে, আমি ওর ক্রেডিট রিপোর্ট নিব, আমি ওর ক্রেডিট রিপোর্ট নিব। কিন্তু তার ক্রেডিট রিপোর্টের ক্ষেত্রে লিমিটটাকে একটু বড় করে রাখা হয়েছে। কেন? কারণ যদি ওর মধ্যে কোনো ধরনের ঝামেলা দেখি, তাহলে বাংলাদেশের ওই ইন্ডেন্টারকে আমি ধরবো। ওই মিয়া তুমি দিছো ওর পিআই, ওর হয়ে তুমি সাইন করছো, এখন তো ওই ওই সাপ্লায়ারের ঝামেলা, তুমি এটা মিটিগেট করো। তাহলে আমি এই সাপ্লায়ারকে রিচ করার একটা স্কোপ পাচ্ছি ইন্ডেন্টরের মাধ্যমে। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে ক্রেডিট রিপোর্টের ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন রাখা হয়েছে। বাট ইন্ডেন্টর তো আমার দেশে, তার ক্রেডিট রিপোর্ট দরকার না, আমি সাপ্লায়ারের অ্যাজ ইউজুয়াল ক্রেডিট রিপোর্ট দিব। আচ্ছা, এপিআই তে আরেকটা কোশ্চেন। হ্যাঁ। এই বেনিফিশিয়ারি অনেক সময় তার নমিনেটেড ব্যাংকে মানে বলে দেয়, কিন্তু দেখা যাচ্ছে ইস্যুইং ব্যাংকের সাথে ওই ব্যাংকের মানে আরএমএ নাই। তো সেই ক্ষেত্রে এটার মানে সেটিংটা কি মানে কিভাবে হয়, বা এটা তখন মানে কিভাবে সে এটাকে ইয়ে করতে পারে? আচ্ছা, যখন পিআই 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 যা দিচ্ছে, পিআই তে নমিনেটেড ব্যাংক বলতে কোনো কথা নেই। পিআই তে কোনো ধরনের নমিনেটেড ব্যাংক নিয়ে কোনো কথা নেই, কারণ পিআই হচ্ছে আমি এলসি ইস্যু রিলেটেড অ্যাক্টিভিটি, সুতরাং অ্যাডভাইজিং ব্যাংক হবে পিআই তে। পিআই কিন্তু যেই ব্যাংক, যেমন এই উনি একটা ব্যাংকের নাম লিখেছে, সেই ব্যাংকের নাম হচ্ছে আর এইচ বি ব্যাংক বাহারাত, পিআই তে লিখেছে, সুতরাং এটা কিন্তু নমিনেটেড ব্যাংক না, এটা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক, তার ব্যাংক অ্যাডভাইজিং। তাহলে এই ব্যাংকটা শুধুমাত্র আমি কনসিডার, নমিনেটেড ব্যাংক আমি যাব, আমরা আরেকটা ডকুমেন্টে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই ডকুমেন্টে শুধুমাত্র এলসিটা অ্যাডভাইস করা রিলেটেড ইস্যু থাকবে। তাহলে এই পিএটা পাওয়ার পরে আমি প্রথমে দেখবো, দেখেন আর এইচবি ব্যাংকের একটা সুইফট কোড দেওয়া আছে, আমি সুইফট কোডটা নিয়ে চেক করব আমার তো একটা আরএমএ লিস্ট আছে, সেই লিস্টে যে ব্যাংকের নামটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি সরাসরি এই ব্যাংক এলসিটা দিয়ে দিব, আর আমার অ্যাডভাইস সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক নেওয়ার দরকার নেই। বাট যদি এই ব্যাংকের সাথে আরএমএ না থাকে, তাহলে আমি অন্য আমার যে আরএমএ আছে তাকে নিয়ে এই ব্যাংকে অ্যাডভাইস থ্রো ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাংকের সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের রোলে দিয়ে এলসিটা সেন্ড করব। নমিনেটেড ব্যাংক নিয়ে আমরা কথা বলছি না, এতটুকু আলোচনা শুধুমাত্র আমার অ্যাডভাইজিং ব্যাংক নিয়ে। এই এই সেটআপটা কি শুধু ইস্যুইং ব্যাংকের কনসার্ন, নাকি এটা ইয়ের সাথে কথা বলতে হবে যে অ্যাপ্লিকান্ট, যে আমার তো ওর সাথে আরএমএ নাই, তাইলে আমি ওই ব্যাংকে পাঠাই, তুমি তোমার এক্সপোর্টারের সাথে কথা বলো না, যে এটা এটা আমরা এটা কথা ডিরেক্ট বলতে হয় এখানে। না, এটা কথা বলতে হয় না, এটা কথা বলতে হয় না। এটা ওরাও জানে, ইন্টারন্যাশনাল মেকানিজমে এরকম, যে এই ব্যাংকের না থাকলে, কারণ ওর তো এলসি পাওয়া দরকার, আমি যে মেকানিজমে দিব সেই মেকানিজমে সে সরাসরি এলসি এখানে পেয়ে যায়। একটা দুইটা উল্টাপাল্টা কাস্টমার থাকে যে হ্যাঁ সরাসরি এলসি পেতে হবে, অন্য ব্যাংক থ্রুতে আসবে না, এটা একটা 100টার মধ্যে একটা কেস হয়। নর্মালি এটা নিয়ে কোনো কোয়েরি করতে হয় না, এটা নিয়ে কোনো কোয়েরি করতে হয় না, এটা অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। তবে অনেক সময় ঝামেলা হয়, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ইন্দোনেশিয়া, ইউএই, এগুলিতে কোনো ঝামেলা হয় না, চায় না। কিন্তু ধরেন সেনেগাল অথবা আজারবাইজান আজারবাইজান এমন কিছু এক্সেপশনাল কান্ট্রিতে আপনি পিআই নিয়েছেন, সেগুলির ক্ষেত্রে আরএমএ ঠিকঠাক আছে কিনা, ওই ব্যাংকের সাথে আপনি যে ব্যাংকের মাধ্যমে এলসি পাঠাচ্ছেন তার সে এলসিটা পৌঁছাইতে পারবে কিনা, ইন্টারনাল এরকম কমিউনিকেশন করেই সাধারণত এলসি ছাড়া। বাট আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে জার্মানি, নেদারল্যান্ড, রাশিয়া, রাশিয়াও ঝামেলা হয়, ইউএসএ, ইউকে, এগুলিতে খুব একটা ঝামেলা হয় না। অ্যাজ ইউজুয়াল সব ব্যাংকের সাথে মোটামুটি আরএমএ ম্যানেজমেন্ট থাকে সব ব্যাংকে। একটা বিষয় শেয়ার করি, এরকম একটা পার্টি যেটা ছিল যে বেনিফিশিয়ারি কোনোভাবেই মানতে চাচ্ছিল না, হুম। সে চাচ্ছে যে না তো তুমি এটা দাও, পরে বেনিফিশিয়ারি আবার লিস্ট বের করে দিছে যে তোমার ইস্যুইং ব্যাংকে দেখো এই ব্যাংকের সাথে আরএম আছে, তুমি ওই তোমার ইস্যুইং ব্যাংকে বলো যে ওই এই ব্যাংকের সাথে করার জন্য। তো এটা খোঁজ নিয়ে জানা গেল যে ওই বেনিফিশিয়ারি কোনোভাবেই ওই যে আমরা যে মানে ওই যে এ, এ, যে ব্যাংকের মানে আরএম থ্রুতে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকে গেলাম, সেইটাকে কোনোভাবেই নিতে পারতেছে না। এবং এই জন্য যেটা হয়, ইস্যুইং ব্যাংক চাইলেই আবার সেখান থেকে নিজে নিজে যে ঠিক আছে তোমাকে আমি অ্যাডভাইজিং এর জন্য ইয়ে দিলাম, তো ঠিক আছে তোমার থেকে ফেরত আসি, সেটাও পারা যায় না। সেটা আবার সুইফটের মাধ্যমে তার থেকে কনফার্মেশন বা ব্যাক যে ঠিক আছে এই রিকোয়েস্টে তোমার এলসিটা আমরা ব্যাক করলাম, তখন আবার ইস্যুইং ব্যাংক পাওয়ার পায়, তখন সে আবার ওই যে বেনিফিশিয়ারির পছন্দ মতো সেই লাইনে হাঁটতে হয়। এরকম এক্সেপশনাল কেস হয় না এরকম না, কিছু এক্সেপশনাল কেস এরকম থাকে, তখন এটা আসলে এক্সেপশনাল কেস হিসেবে ডিল করতে হয়। কিন্তু রেগুলার প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক একে দিই, আমার যে আরএমএ না থাকলে একে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক দিয়ে আরএমএ ব্যাংকে পাঠাই, ওই ব্যাংক থেকে এখানে চলে যায়। মানে আপনার যে কেস বা আপনি যেটা বললেন, হ্যাঁ এটা ঘটে না, আমিও একটা কেস পেয়েছি ফ্রান্সের ক্ষেত্রে, আমারও জীবন বের হয়ে গেছে।
এলসিটা 6 বার ক্যান্সেল করে 6টা ব্যাংকে সেন্ড করতে হয়েছে, বাট ওটা এক্সেপশনাল কেস, ওরকম তো হবে স্বাভাবিক। ওকে, প্রোফর্মা ইনভয়েস ইজ ওকে। এখন প্রোফর্মা ইনভয়েস দিল, দেওয়ার পরে আমি তো আন্ডারটেকিং দিব। আমি আন্ডারটেকিং দেওয়ার জন্য তার সাথে আমার একটা এগ্রিমেন্ট পেপারে আমি তাকে সাইন করাই, যে এখানে 500 টাকার অ্যাডহেসিভ স্ট্যাম্পে আমি তার কাছ থেকে সাইন করে নিই, যে এই জায়গায় সে সাইন করে, আমি তার সাথে আন্ডারটেকিং হয় যে এই প্রোডাক্ট এতটুকু এই জায়গা থেকে এটা শিপমেন্ট হবে, এই প্রোডাক্টের জন্য আমি তোমার লায়াবল, যে তোমার এই রিলেটেড যত ধরনের লাইবিলিটি ইন ফিউচার ক্রিয়েট হবে আমি এগুলি সলভ করব, বা আমার এই প্রোডাক্ট নিয়ে আসতেছি, এই আন্ডারটেকিংটা সে ফর্মাল একটা ডকুমেন্টেশনের মাধ্যমে আমাকে প্রোভাইড করে। এটা আমাদের কান্ট্রি ল, এটা আমার ইন্টারনাল রেগুলেশনস, বাট এটা খুব ভ্যালুয়েবল রেগুলেশনস, বিকজ এটা এটা লিগাল ডকুমেন্ট। যদি কোনো কারণে কাস্টমারের সাথে আপনার ডিসপিউট হয়, এটা যদি কোর্টে যেতে হয়, তাহলে এই ডকুমেন্টটা কিন্তু সাবমিট করতে হবে, এটা আপনার একটা লিগেল ডকুমেন্টস। সো এই ডকুমেন্টটা ঠিকঠাক করে লিখে সাইন করে তারপরে জমা দিতে হয় বা আপনার কাছে রিটেন করতে হয়। কাস্টমারকে কিন্তু আমি পেঁচাচ্ছি, আটকাচ্ছি, বন্দি করছি কিন্তু বারবার বিভিন্ন ডকুমেন্টস এর মাধ্যমে। ওকে, সাইন করা ডকুমেন্ট সাবমিট করলো আমার কাছে, আমি এটা রিটেন করলাম। এবার চলে আসি, এলসি ওপেন করার সময় আমার ইন্স্যুরেন্স দিতে হয়, যে প্রোডাক্টটা নিয়ে আসতেছে, ওই যে পিআই তে যে প্রোডাক্টটা নিয়ে আসে সেই প্রোডাক্টের ইন্স্যুরেন্স সাবমিট করতে হয়। যে প্রোডাক্টটা যদি কোথাও ডুবে যায়, কোনো কারণে কোনো ঝামেলা হয়, তাহলে এই প্রোডাক্টের রিস্কটা কিভাবে রিসলভ করা যায়, সেই রিসলভ রিসলভ করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কাভার নোট নেওয়া হয়। এবং এই কাভার নোটে কোন ব্যাংকে এলসিটা করছি সেই ব্যাংকের নাম থাকে, কোন কাস্টমারের নামে কাভার নোট করা হচ্ছে, কত ডলারের জন্য কাভার নোট করা হচ্ছে, এবং এই জায়গায় কতটুকু রিস্ক কাভারেজ করা হচ্ছে, সকল জিনিস ইনফরমেশন একসাথে দিয়ে এই কাভার নোটটা, যদি ইন্স্যুরেন্সটা ইম্পোর্টার করার কথা থাকে তাহলে ইম্পোর্টার আপনার কাছে সাবমিট করবে। যদি অনেক সময় এমন হতে পারে যে এই কাভার নোটটা বা ইন্স্যুরেন্সটা এক্সপোর্টারও করতে পারে, তাহলে তো আপনাকে দিবে না, সেক্ষেত্রে কন্ডিশনটা, নামটা একটু অন্যরকম হয়ে যাবে, ইনকোটার্মস বা ইনকোট যেই না, যেমন সিএফআর যদি বলি তাহলে ইন্স্যুরেন্সটা ইম্পোর্টার দিবে, সিআইএফ যদি বলি ইন্স্যুরেন্সটা এক্সপোর্টার দিবে। আমরা এটা নিয়ে ইনকোটার্মসে আলোচনা করব, আর্টিকেল নাম্বার 28-এ আলোচনা করব, মেরিন কাভার নোট বা ইন্স্যুরেন্স কাভার নোট ডিটেইল এই ডকুমেন্ট নিয়ে, এটা নিয়ে এই ডকুমেন্টটাই আপনাদের একটা ফুল আর্টিকেল আছে, সেই আর্টিকেলে আমরা এই ডকুমেন্টটাই স্ক্রিন করাবো, করে হুম সেটার ডিটেল রুলস নিয়ে আলোচনা করবো। হুম এটা হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্ট, মানে এটা দরকার রিস্ক কাভারেজের জন্য। এখন এটার মধ্যে অনেকগুলি কথা আছে, যে এই আইসিসি রিস্ক কত নিবে, তারপরে আপনার কোন ডকুমেন্টের এই 110% করা হয়েছে এখানে, এগুলি আমরা সেখানে আলোচনা করবো। বাট আপনি যখন একটা এলসি ইস্যু করার সময় কোন একটা কাভার নোট পাবেন, সেই কাভার নোটটার ক্ষেত্রে প্রথমে আপনি দেখবেন যে আপনার ব্যাংকের নামে কিনা, এই যে দ্য ইনস্যুরড ব্যাংকের নাম কিনা, আপনার কাস্টমারের নামে কিনা, যে প্রোডাক্টটা নিয়ে আসতেছে সেই প্রোডাক্টের নাম কিনা, যত ডলারের এলসি করছে সেইটুকু এনশিওর করছে কিনা, রিস্কটা কতটুকু নিচ্ছে, এইটুকু মোটামুটি আপনি এনশিওর করলে ইন্স্যুরেন্স ডকুমেন্ট মোটামুটি কাভার। যেহেতু এটা নিয়ে আমরা একটা ফুল আর্টিকেল পড়বো, সো ওই আর্টিকেলে আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল, মানে সিডিসিএসও কিন্তু ইন্স্যুরেন্স কাভার নোট দিতে পারে পরীক্ষায়, এটা অ্যাকসেপ্টেড, সিডিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। ইম্পোর্ট পারমিট, এটা হচ্ছে আমার আরেকটা ইন্টারনাল রেগুলেশনস এর জন্য আমার এটা দরকার। ইম্পোর্ট পারমিট হচ্ছে ওই যে এইচএস কোড দিয়ে চেক করলাম, বা আইপিওর ক্ষেত্রে, ইম্পোর্ট পারমিট অর্ডারের ক্ষেত্রে কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশে রেস্ট্রিক্টেড, অর্থাৎ সবাই ইম্পোর্ট করতে পারবে না, রেসপেক্টিভ অথরিটি ছাড়া, মানে রেসপেক্টিভ পারমিশন, রেসপেক্টিভ অথরিটি তারা ইম্পোর্ট করতে পারে, সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ স্পেশাল অথরিটি। এইরকম কোন একটা প্রোডাক্ট ধরেন আপনার কাছে নিয়ে আসলো, আপনি আইপিওর পিছনে দেখলেন এটা আসলে রেস্ট্রিক্টেড প্রোডাক্ট। রেস্ট্রিক্টেড প্রোডাক্ট হলে সে ধরেন আপনি যদি কোনো ধরনের পেস্টিসাইড নিয়ে আসেন, তাহলে পেস্টিসাইড অথরিটির কাছ থেকে একটা আপনার পারমিশন লাগবে। আপনি যদি টেলিকমিউনিকেশনস রিলেটেড কিছু হয় তাদের পারমিশন লাগবে, আপনি যদি অন্য কোনো কিছু হয় তাদের পারমিশন লাগবে। যেমন আমার এখানে একটা ইম্পোর্ট পারমিট অর্ডার এই প্রোডাক্টের জন্য, এই গুডস এর জন্য, আমার যে রেসিডিউস অফ স্ক্র্যাচ এই গুডস এর জন্য একটা ইম্পোর্ট পারমিট লাগবে, কারণ এটা রেস্ট্রিক্টেড গুডস। ইম্পোর্ট পারমিট অর্ডারটা গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে এই পারমিশনটা নেওয়া হয়। এখন আপনি খুব ভালো কাজ করেন, সিডিসিএস ডিগ্রির কোনো অভাব নাই, এমন একটা প্রোডাক্ট আপনি, আপনি যখন ইম্পোর্টে কাজ করবেন বা এক্সপোর্টে কাজ করবেন, প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সব সব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোথায় কোনটা আছে আপনার তো মাথায় নেই। এমন একটা প্রোডাক্ট আসছে যেটা রেস্ট্রিক্টেড, আপনি ইম্পোর্ট পারমিট অর্ডার নেন নাই, এলসি ছেড়ে দিয়েছেন, সমস্যা নেই ছেড়ে দিয়েছেন, মানে খেয়াল করেন নাই, অথবা আপনি জানেন না, এলসি ছেড়ে দিয়েছেন,
কোনো কারণে এলসি চলে আসছে, সবকিছু ঠিকঠাক, যদি কোনো প্রবলেম হয় ওই প্রোডাক্ট নিয়ে, প্রথমেই ব্যাংকারকে টান দেবে, এই প্রোডাক্ট তো রেস্ট্রিক্টেড ছিল আইপিও তে, আপনি কি ইম্পোর্ট পারমিট নিয়েছেন? আপনি তো স্যারের দিকে তাকিয়েছেন, স্যার এটা তো নেওয়া হয়নি, দুদকের দিকে তাকিয়েছেন, মানে বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়েছেন, স্যার এটা তো নেওয়া হয়নি, আপনি কিন্তু শেষ। মানে ট্রেডে যারা কাজ করে বলে যে এক পা কবরে, এই এক পা কবরের একটা ডকুমেন্ট দেখাচ্ছি আমি জাস্ট, যে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যে ইম্পোর্ট পারমিট নেওয়া দরকার আপনি জানেন না, আপনি নেন নাই, এলসি ছেড়ে দিয়েছেন, দেখা গেল যে এলসি চলে আসছে, কাস্টমার মাল যখন কাস্টমসে রিলিজ করতে যায়, কাস্টমস বললো যে ইম্পোর্ট পারমিট অর্ডার কই, এখন তো তাকিয়ে আছে কি ব্যাপারে, ইম্পোর্ট পারমিট অর্ডার ব্যাংক তো বলেনি, আপনি বলেন ইম্পোর্ট পারমিট অর্ডার ছাড়া রিলিজ করতে পারবো না। ঠিক আছে, এখন ইম্পোর্ট পারমিট অর্ডার নিতে গেছে, এই প্রোডাক্টের জন্য 3 মাস আগে শিপমেন্ট হয়েছে, ইম্পোর্ট পারমিট অর্ডার নিতে গিয়ে ধরেন লাগলো 3,000 টাকা, এটা এবার বললো যে 70,000 টাকা দাও, অথবা 1 লাখ টাকা দাও এটা পারমিশনটা দেওয়ার জন্য। হ্যাঁ, এবার কাস্টমার এসে ব্যাংকে বললো যে ব্যাংকার এলসি ওপেন করেছেন আপনি জরিমানা দেন, আপনি আমার কেন 1 লাখ টাকা লাগলেন এই ডকুমেন্টটা তৈরি করার জন্য নতুন করে। সো বি কশাস, কেয়ারফুল, নলেজ থাকতে হবে বারবার ট্রেড যথেষ্ট ফ্যাসিনেটেড, মানে একদম একদম আভিজাত্যপূর্ণ ডেজিগনেশন, আভিজাত্যপূর্ণ মানে প্রসেস। ট্রেডে যারা কাজ করে তারা অন্যদের চেয়ে বেশি ভ্যালু পায়, অন্যরা মনে করে যে ট্রেডে কাজ করতে পারলে অনেক ভালো, প্রেস্টিজিয়াস, প্রমোশন আটকায় না, সবকিছু ঠিক আছে, বাট এগুলি কিন্তু যদি কোনো কারণে একটাতে আপনার ল্যাপসেস হয় আপনার কিন্তু পুরো কেরিয়ার ড্যামেজ, খেয়াল রাখতে হবে। মানে দিন শেষে নলেজের কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই, আর ট্রেডে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হয়। ওকে, কে যে সার্টিফিকেট অথরিটি সাইন দিয়েছে, তাহলে এরকম একটা সার্টিফিকেটও থাকতে পারে বিশেষ কারণে, আলাদা এরকম আরেকটা এক্সেপশনাল সার্টিফিকেট, এগুলি আপনারা রেয়ার, এই ডকুমেন্টেশন গুলি খুব রেয়ার, এগুলি আপনারা কিন্তু রেগুলার এলসি ওপেনের সময় কিন্তু পাবেন না। ইম্পোর্ট পারমিট অর্ডার আমি জানি না কয়জন দেখেছেন ফিজিক্যালি যারা ট্রেডে কাজ করছেন। আরেকটা সার্টিফিকেট হতে পারে, ধরেন টেলিকমিউনিকেশন আইসিটি রিলেটেড কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করেছেন, চোখ বন্ধ করে নিয়ে আসবেন, চিপ নিয়ে আসবেন ইন্ডিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে, চায়না থেকে এনে বিক্রি করবেন, খুব ইজি না কাজটা। আপনার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশনস কমিশন বা বিটিআরসি থেকে পারমিশন লাগবে। এখন কোনো আইটি সফটওয়্যার বা আইটি রিলেটেড অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করার ক্ষেত্রে রিলেভেন্ট প্রোডাক্টগুলির ক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আপনি পারমিশন নিয়েছেন কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, এবং এরকম ডকুমেন্ট আপনার কাছে সাবমিট করতে হবে। আদারওয়াইজ সফটওয়্যার, হার্ডওয়্যার বা চিপ এই রিলেটেড এলসি গুলি করাটা টাফ এবং আপনি প্যাচে পড়ে যাবেন। তাহলে এটা আমার লোকাল রেগুলেশনস, ইন্টারন্যাশনালি এটা দরকার নাই, আপনি জাস্ট জানলেই হলো। এবার চলে আসি, এতক্ষণ পর্যন্ত এই সকল পেঁচানো টেচানোর পরে আমি এলসি ইস্যু করেছি, এলসি ছেড়ে দিয়েছি, এলসি ছেড়েছি, এলসির সুইফট নিয়ে আমরা আলাদা ক্লাসে আলোচনা করবো, সুতরাং সুইফট ডিটেইলটা আপনাদের সেখানে ক্লিয়ার হয়ে যায়। যারা নন ট্রেড তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, যারা ট্রেড তাদের জন্য রিসাপল হচ্ছে, তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু ইউনিক ডকুমেন্ট দেখার সুযোগ হচ্ছে আপনার। এবার আমরা আসি, এই যে একটু আগে এনামুল সাহেব প্রশ্ন করছিলেন বা আপনাদেরও একটা প্রশ্ন বারবার, যে অ্যাডভাইজিং ব্যাংক, ইস্যুইং ব্যাংক নিয়ে আমার প্যাচ হয়ে যাচ্ছে, এই প্যাচটা আমরা এখানে ক্লিয়ার করব। ডকুমেন্ট ফরওয়ার্ডিং স্কেডিউল বা শিডিউল, বেনিফিশিয়ারি ডকুমেন্ট রেডি করার পরে, এলসি পাওয়ার পর ডকুমেন্ট রেডি করলো, ডকুমেন্ট রেডি করার পরে সে ডকুমেন্টটা কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে সাবমিট করে, কোনো একটা ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে, যেই ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে দ্যাট ইজ কল্ড নমিনেটেড ব্যাংক। তাহলে আমার এই বেনিফিশিয়ারি ড্যাশ প্রিভিটি কোম্পানি লিমিটেড এই ডকুমেন্টটা সাবমিট করেছে সিটি ব্যাংক সিঙ্গাপুরে, সিটি ব্যাংক মালয়েশিয়াতে, সম্ভবত মালয়েশিয়া, এটা মালয়েশিয়া থেকে আসছে, সিটি ব্যাংক মালয়েশিয়া। তার মানে এই এলসি নমিনেটেড ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক মালয়েশিয়া। ডেফিনেটলি এই এলসি ইস্যু করার সময় আমি নমিনেটেড ব্যাংকের জায়গায় লিখেছি এনি ব্যাংক ইন মালয়েশিয়া, সেজন্য সিটি ব্যাংকে লিখে সে ডকুমেন্ট সাবমিট করেছে। আবার এমনও হতে পারে সিটি ব্যাংক ইন মালয়েশিয়া, এটাও লিখতে পারি, সে সিটি ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করছে, কোনো সমস্যা নেই। আমি বলেছি ফিল্ড 41-এ আমরা এলসি সুইফটের ফিল্ড 41-এ আমরা বলেছি অ্যাভেলেবেল উইথ, যদি এনি ব্যাংক ইন কোনো একটা কান্ট্রি থাকলে সেই ব্যাংকে যে কোনো ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করলে কোনো সমস্যা নাই, দ্যাট উইল কল্ড অ্যাজ নমিনেটেড ব্যাংক। কিন্তু যদি আমি স্পেসিফাইড করে দেই যে অ্যাভেলেবেল উইথ সিটি ব্যাংক মালয়েশিয়া, তাহলে সিটি ব্যাংক মালয়েশিয়াতে ডকুমেন্ট সাবমিট করতে হবে, না করলে তার জীবন দেওয়ার কোনো সুযোগ নেই। সে যদি সিটি ব্যাংক মালয়েশিয়াতে তখন ডকুমেন্ট সাবমিট না করে অন্য ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে, ডকুমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল, বাট আমরা সেটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হিসেবে ট্রিট করব। ওকে, তাহলে সিটি ব্যাংক
সিটি ব্যাংকে আমার এই কাস্টমার আরিকেনা মালয়েশিয়া যে বেনিফিশিয়ারি সে ডকুমেন্ট সাবমিট করলো সিটি ব্যাংক মালয়েশিয়াতে। সিটি ব্যাংক মালয়েশিয়া তার ডকুমেন্টের ক্ষেত্রে এটা একটু আমরা আলোচনা করি। টু ব্যাংক মানে যে ব্যাংকের ডকুমেন্ট ইস্যুইং ব্যাংকের নামে ডকুমেন্টটা পাঠিয়েছে, কুরিয়ার করেছে, সে তার ফর্ম তার ইনফরমেশনটা দিয়েছে। সে যে তার ডকুমেন্ট ওখানে প্রসেস করেছে সেটার একটা রেফারেন্স নাম্বার দিয়েছে। যে এলসি ডকুমেন্ট সেই এলসি রেফারেন্স নাম্বারটা দিয়েছে, মানে এটা আমি মুছে দিয়েছি, দিয়েছি ইস্যুড বাই যে ব্যাংকের নামে দিয়েছে রেফারেন্স নাম্বার দেওয়া। অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি এই এলসি এই ডকুমেন্টটা কিসের অবস্থায় দেওয়া, সাইট ডেফার্ট না অ্যাকসেপ্টেন্স, এই যে সাইট ডকুমেন্ট টেনার সাইট, তার মানে এলসিটা সে সাইটে ডকুমেন্ট সাবমিট করেছে। দেখেন এখানে লিখেছে খুব জরুরি জিনিস, অন পেমেন্ট প্লিজ রেমিট প্রসিড। একটু বড় করি এটা। অন পেমেন্ট প্লিজ রেমিট প্রসেস টু টিটি টু আওয়ার ইউএসডি অ্যাকাউন্ট নাম্বার এত। এই অ্যাকাউন্ট নাম্বারে দিতে বলছে কোথায়, মালয়েশিয়া, উইথ সিটি ব্যাংক এন এ নিউ ইয়র্ক। আমরা বলেছি দেখেন এই জায়গায় দুইটা কথা আসবে। সিটি ব্যাংক মালয়েশিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এটা, সে বলেছে যে আমাকে এই ফান্ডটা এএলসি ফান্ডটা তুমি দিবা, এই অ্যাকাউন্ট নাম্বার মেনশন করবা, কিন্তু দিবা সিটি ব্যাংক নিউ ইয়র্কে। এই সিটি ব্যাংক নিউ ইয়র্ক হচ্ছে সিটি ব্যাংক মালয়েশিয়ার নষ্ট অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্ট থেকে সে ফান্ডটা নিবে। আমরা নষ্ট অ্যাকাউন্ট নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি যে প্রত্যেকটা ব্যাংক রেগুলার কান্ট্রির বাইরে ইউএসডির জন্য নিউ ইয়র্কে, জিবিপির জন্য লন্ডনে, ইউরোর জন্য স্পেসিফিক কিছু অ্যাকাউন্ট মেনটেন করে। সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ওই ডলারটা রিকনসিলেশন করে, ডলার হলে ডলার, ইউরো হলে ইউরো, জিবিপি হলে জিবিপি রিকনসিলেশন করে। এই রিকনসিলেশনের প্যাটার্নটার জন্য ও দিয়েছে যে ওর সিটি ব্যাংক নিউ ইয়র্কে আমরা যাতে ফান্ডটা দিই। তাহলে আমরা ফান্ড দিব কোন জায়গা থেকে, ধরেন আমার ফান্ড আছে জেপি মর্গান নিউ ইয়র্কে, তাহলে আমি জেপি মর্গান নিউ ইয়র্ককে বলবো, জেপি মর্গান নিউ ইয়র্ক হচ্ছে আমার রিইনভার্সমেন্ট ব্যাংক, আমি জেপি ব্যাংক নিউ ইয়র্ককে বলবো যে তুমি সিটি ব্যাংক নিউ ইয়র্কে একটা ফান্ড দিয়ে দাও। এটা তো তার বাম হাতটা খেল। আপনি যদি আমি বলি বাংলাদেশের যে এনসিসি ব্যাংক থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে একটা ফান্ড দেন, সে দৌড় দিয়ে দিয়ে আসতে পারবে, আরটিজিএস করবে, এনপিএসবি করবে, অথবা কোনো ঝামেলা হলে ফিজিক্যালি জমা দিয়ে আসবে। তাহলে সিটি ব্যাংক নিউ ইয়র্কে ফান্ড জমা দেওয়া জেপি মর্গানের পক্ষে খুব কঠিন কাজ না। এজন্য ইন্টারন্যাশনালি এই পেমেন্ট মেকানিজমটাকে ইস্যু করার জন্য যারা ডকুমেন্ট সাবমিটেড করে নমিনেটেড ব্যাংক, তারাও তাদের নষ্টের কথাটা বলে দেয়। আর আমরা যখন দিব, আমরা যখন রিইম্বার্সমেন্ট করব, ফান্ড দিব, আমরা সুইফটে দেখবো আমরা কোন ব্যাংকের মাধ্যমে দিই, সেখানেও আমরা বলে দিই, ব্যাংক ইনস্ট্রাকশন দিয়ে দিই। এখন কথা হচ্ছে দুইটা জিনিস, এখানে তিনটা পার্টি ইনভলভ, সিটি ব্যাংকের সাথে, সিটি ব্যাংক নিউ ইয়র্কের সাথে সিটি ব্যাংক মালয়েশিয়ার অ্যাকাউন্ট। সিটি ব্যাংক সিটি ব্যাংক মালয়েশিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে, তাহলে এখানে ফান্ড দিলে আমরা দিব সিটি ব্যাংক নিউ ইয়র্কে ফান্ড, আমার মানে আমার রিইম্বার্সমেন্ট ব্যাংক হচ্ছে জেপি মর্গান, সে ফান্ড দিবে সিটি ব্যাংক নিউ ইয়র্কে। সিটি ব্যাংক নিউ ইয়র্ক সেই ফান্ডটা দিবে সিটি ব্যাংক মালয়েশিয়াকে, এই অ্যাকাউন্টে দিয়ে দিবে। দিয়ে দিলে সিটি ব্যাংক মালয়েশিয়া ফান্ড পেয়ে গেল। কিন্তু বেচারা বেনিফিশিয়ারি কিভাবে ফান্ড পাবে? বেচারা বেনিফিশিয়ারি ফান্ড পাবে এই রেফারেন্স নাম্বার দিয়ে। কারণ এই ডকুমেন্টটা যখন সিটি ব্যাংক মালয়েশিয়ার প্রসেস করেছে তখন এই ডকুমেন্টের একটা রেফারেন্স নাম্বার পড়েছে, এই নাম্বার। এই নাম্বারটা আমরা কিন্তু পেমেন্ট যখন দিব, এই অ্যাকাউন্ট নাম্বারে যখন এলসি নাম্বারটা দিয়ে দিব, তখন ওই এলসি নাম্বারের ট্যাগ থেকে সে বুঝে নিবে যখন সিটি ব্যাংক মালয়েশিয়া ফান্ড যাবে, তাদের তো একদিনে একটা ফান্ড ঢুকবে না, ধরেন একদিনে 200 ফান্ড ঢুকবে। সে এলসি নাম্বারটা জাস্ট ইয়ে করবে, চেক করবে যে এলসি নাম্বার এটা, যখন এলসি নাম্বার সাথে ট্যাগ করে ফেলতে পারবে, সে তখন বলবে যে হ্যাঁ এই এলসি পেমেন্ট আসছে, এবার কাস্টমারকে ফান্ড দিয়ে দাও। সে তার কিছু প্রসেসিং ফি কেটে বাকি অংশটুকু বেনিফিশিয়ারিকে দিয়ে দিবে, এই বেনিফিশিয়ারি ফর্মালি ফান্ডটা পায়। স্কেডিউল নিয়ে মানে এই ফরওয়ার্ডিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং সে হয়তো এই সিটি ব্যাংক তার বিভিন্ন ঝুট ঝামেলার কারণে সে বলে দেয়, আমরা যদিও জীবনে মনে হয় কেউ পড়ি নাই, অনেকেই ফরওয়ার্ডিং শিডিউল আমাদের সবাই ট্রেডে যারা আছে তাদের হাতে তো আছে, পড়ি নেই। উই সার্টিফাইড দ্যাট দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রয়িং হ্যাজ বিন এনডোর্স অন দ্য রিভার্স অফ দ্য লেটার অফ ক্রেডিট। ওকে, ডকুমেন্ট নট স্টিপুলেটেড ইন দ্য ক্রেডিট হ্যাভ নট বিন এক্সামিনড, বলে দিছে ও। আমরা বলেছি নমিনেটেড ব্যাংকে কোনো জায়গায় জোর করা যাবে না, সে এটা কিছুই করে নাই, মানে সে কিন্তু এটা নেগোশিয়েট করে নাই, করলে এখানে বলে দিত যে আমি এই ডকুমেন্টটা নেগোশিয়েট করেছি। সে বলেছে কি, ডকুমেন্ট নট স্টিপুলেটেড ইন দ্য ক্রেডিট হ্যাভ নট বিন এক্সামিনড অ্যান্ড আর পাসড অন উইদাউট
রেসপন্সিবিলিটি অ্যাজ পার আর্টিকেল নাম্বার 14 অফ ইউসিপি 600। বলছে যে আমি তো নমিনেটেড ব্যাংক, আমার কাছে ডকুমেন্ট দিছে, আমি এগুলি কিছুই চেক করি নাই, এগুলি শুধুমাত্র আপনার কাছে আমি হ্যান্ড ওভার করলাম। এখন সে যদি এটা আগে পারচেস করতো, সে এখানে বলে দিত ডকুমেন্ট আমি চেক করেছি, আমি নেগোশিয়েট করেছি, আমার কাছে সব ডকুমেন্টে ক্লিন মনে হয়েছে, আমি নেগোশিয়েট করেছি, তুমি আমার ফান্ডটা এভাবে দাও। তখনই আমি দেই এই ফরওয়ার্ডিং শিডিউল দেখে আমি বুঝে ফেলি যে এটা আসলে সে এটা নেগোশিয়েটেড করেছে অথবা নেগোশিয়েট করেনি। ফরওয়ার্ডিং শিডিউলটা বুঝলাম। তাহলে ফরওয়ার্ডিং শিডিউলের পরে এটার সাথে তো সে ডকুমেন্ট দিবে, ডকুমেন্টগুলির সাথে আমরা একটু পরিচয় হই, যদিও আমরা এই ডকুমেন্ট নিয়ে আগে পরিচিত হয়েছি কিছু কিছু ডকুমেন্ট নিয়ে। তারপর আমি একটু র্যাপ আপ করি। বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে বেনিফিশিয়ারি যে ব্যাংকের কাছে টাকা পায় সেই ব্যাংকের কাছে আসলে লেখে যে আমি এত ডলার পাই। ওই যে শুরুতে আমরা যে পিআইটা ইস্যু করেছিলাম সেটা আসলে $7,470 ছিল। এখন বেনিফিশিয়ারি বলার চেষ্টা করছে যে ভাই এই যে দেখেন আর এইচবি ব্যাংক বাহারাত, হ্যাঁ এইচবি ব্যাংক বাহারাত মিত্র এসএনডি আর এইচবি ব্যাংক বাহারাতের নামে মিত্র এসএনডি ইয়ে করছে, ইস্যু করছে। এটা হচ্ছে সাপ্লায়ার বেনিফিশিয়ারি। টু হচ্ছে ইস্যুইং ব্যাংক এসে বলছে যে ভাই তুমি আমার এই $7,470 এই ব্যাংকের মাধ্যমে এই ব্যাংকে একটু দিয়ে দাও প্লিজ। এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জের রিকোয়েস্ট। তাহলে বিল অফ এক্সচেঞ্জে সাধারণত কোন জিনিসগুলি থাকে? বিল অফ এক্সচেঞ্জে সাপ্লায়ারের নাম থাকে যে ইস্যু করে, কারণ তার ডিমান্ড, সে টাকা পাবে। কার কাছে চায়? ইস্যুইং ব্যাংকের কাছে চায়। ইস্যুইং ব্যাংক তো আমি এখানে ডিলিট করে দিয়েছি, ইস্যুইং ব্যাংকের কাছে চায়। চায় কি যে ভাই আমি এট সাইটে তোমাকে ডকুমেন্ট পাঠিয়েছি, ডকুমেন্ট ভ্যালু হচ্ছে এত, প্লিজ পে দিস ফার্স্ট অফ এক্সচেঞ্জ টু দ্য অর্ডার অফ, কাকে দিতে? আরবিএইচ ব্যাংক বাহারাইট। ওই যে যে ব্যাংকে সে ডকুমেন্ট সাবমিট করছে বলছে সেই ব্যাংকে পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য। কাজটা খুবই সিম্পল এবং সিকোয়েন্সফুল, কোনো উল্টাপাল্টা কিছু নাই, মানে আপনি ঘাবড়ানোর কোনো সুযোগ নাই। এখন যদি ইস্যুইং ব্যাংক না দিয়ে অন্য কোনো ব্যাংকের নাম দিত, সাপ্লায়ার সাইন না করতো, তখন আপনি এটা বলতেন যে এটা তো মনে হয় কোনো ঝুট ঝামেলা আছে। বাট এখানে কোনো ঝুট ঝামেলা নাই, বিল অফ এক্সচেঞ্জ এতটুকু দেখলে মোটামুটি হয়ে যাবে। আপনারা কিন্তু সিডিসিএস পরীক্ষা পার্ট বির ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টাইজ হয়ে যাচ্ছে, শুধুমাত্র খেয়াল রেখে পরে আমি আবার আরেকটা ক্লাস আরো ক্লাস নিব। বাট আপনারা এই এই রেকর্ডিংটা কিন্তু মিনিমাম 2 টাইমস 3 টাইমস শুনতে হবে আপনাদের। রেকর্ডিং দিয়ে দিলে 2 টাইমস 3 টাইমস শুনতে হবে, কারণ এটা কিন্তু সিডিসিএস এ আপনার পাশের জন্য মিনিমাম 10-15 নম্বরের লেকচার কিন্তু এটা। এবং যারা ডকুমেন্টেশন পার্ট বিটা নিয়ে ভয় পান, বিশেষ করে নন ট্রেড যারা আছেন বা যারা ডকুমেন্ট স্ক্রুটিনি করেন না, তাদের জন্য এটা এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, এবার চলে আসি কমার্শিয়াল ইনভয়েস। একজন প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল আমার কাছে যে প্রোফর্মা ইনভয়েস এবং কমার্শিয়াল ইনভয়েসের মধ্যে পার্থক্য কি। প্রোফর্মা ইনভয়েস হচ্ছে এলসি ইস্যুর আগে যেই পেপারের উপর বেস করে কাস্টমার এবং বেনিফিশিয়ারি ইনিশিয়াল এগ্রিমেন্ট করে, দ্যাট ইজ কল্ড প্রোফর্মা ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে এলসি ইস্যু হয়ে গেছে, ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে, ফর্মালি ওই প্রোফর্মা ইনভয়েসের ভ্যালু যখন ফর্মালি বেনিফিশিয়ারি অ্যাপ্লিক্যান্টের কাছে চায় যে পেপারের মাধ্যমে, সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। এবং এটা অরিজিনাল ডকুমেন্টের সাথে সাবমিট করতে হয়। কমার্শিয়াল ইনভয়েস নিয়ে আমরা লাস্ট ডেতে ক্লাসে আলোচনা করেছি, একটা আর্টিকেল নাম্বার 18, সেখানে বলা আছে কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করবে সাপ্লায়ার, ইস্যু করেছে সাপ্লায়ার, কোনো সমস্যা নাই। কার বরাবর ইস্যু করবে? বেনিফিশিয়ারি বরাবর ইস্যু করবে, করেছে বেনিফিশিয়ারি বরাবর। এবং ইনভয়েস নাম্বার কত, কোন পোর্ট থেকে কতটুকু, কোন প্রোডাক্ট কতটুকু আসছে, কোন এইচএস কোড, ফ্রেট কত, কত টাকা পাবে, ডিটেইল ইনফরমেশনটা এখানে বলা আছে। আমরা বলেছিলাম যে কমার্শিয়াল ইনভয়েস নিড নট টু বি সাইন্ড, আর্টিকেল আলোচনা করেছি, কিন্তু এটাতে সাইন দেওয়া আছে। সাইন দেওয়া আছে কারণ হচ্ছে আমাদের কান্ট্রি ল হচ্ছে কমার্শিয়াল ম্যানুয়ালি সাইন্ড কমার্শিয়াল ইনভয়েস সাবমিট করতে হবে, এই জন্য এই সাইন দেওয়া ইনভয়েসটাই সেখানে সাবমিট করেছে। দ্যাটস অল অ্যাবাউট কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েস ইজ এ ফর্মাল ডকুমেন্ট, যে ডকুমেন্টের মাধ্যমে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্টের কাছে বা ইস্যুইং ব্যাংকের কাছে, সরি অ্যাপ্লিকেন্ট না, ইস্যুইং ব্যাংকের কাছে তার ফান্ডটা ক্লেম করে উইদিন ব্রেকডাউন, একদম ব্রেকডাউন দিয়ে। প্যাকিং লিস্ট, এই কমার্শিয়াল ইনভয়েসে তার প্রাইসিংটা বলে, সে সে কত গুডস নিয়ে আসছে এবং অনেক ধরনের গুডস থাকলে সেই গুডস গুলি কোনটা কয় প্যাকেট, কোনটার ওজন কতটুকু,
কোনটা কয় পিস, কোনটার ওজন, এই ডিটেলস সেগ্রিগেশনটা যে পেপারের মাধ্যমে সাবমিট করা হয়, দ্যাট ইজ কল্ড প্যাকেজিং লিস্ট বা প্যাকিং লিস্ট, যেটাকে বলি, যেভাবে বলি না কেন। এটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, এটা কিন্তু খুব দরকার সিডিসিএস এক্সামের জন্য। কমার্শিয়াল ইনভয়েস, লোকাল ইন্টারন্যাশনাল দুই ধরনের জায়গায় প্রয়োজন, এটা ভালোভাবে দেখতে হবে। তার মানে প্যাকিং লিস্টে ডিটেইলটা থাকে যে প্যাকিংটা আমরা যেভাবে করেছি, প্যাকিংটা ঠিকঠাক করে করেছি কিনা, বা কয় ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি, অথবা এখানে সাধারণত দুইটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমাদের একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে আমি এই দুইটা জায়গায় একটু নোটিফাই করি বা আপনাদেরকে একটু, দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে নেট ওয়েট, গুডস এর ওয়েটটা থাকে, আর একটা হচ্ছে গ্রস ওয়েট। দেখেন সবসময় গ্রস ওয়েটটা একটু বেশি থাকে, নেট ওয়েটটা একটু কম থাকে, কারণ গ্রস ওয়েটটা মূলত প্যাকেট ট্যাকেট সহ যে ওজনটা হয় সেটা হচ্ছে গ্রস ওয়েট, আর নেট ওয়েট হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের যে ওজন, সেই ওজনটাই হচ্ছে নেট ওয়েট। তাহলে আমরা যখন কোনো ধরনের রিপোর্টিং করব, কোনো অ্যাক্টিভিটিসে থাকবো, তখন আমরা নেট ওয়েট নিয়ে কাজ করবো, গ্রস ওয়েটটা আমার কনসার্নের ইস্যু না। সাউন্ড নাই, কোনো একজন প্রশ্ন করেছেন, এটা কি সত্যি নাকি? আমার সাউন্ড পাচ্ছেন না, এরকম কি কেউ আছেন? না ভাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনাদের কিন্তু কারো কোনো প্রবলেম থাকলে বলবেন, কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে বলবেন। ওকে, এটা ডিটেইল, এটাও, এটা সাইন করে দিয়েছে। আমি অবশ্য সাইন কমা প্যাকিং লিস্ট চাই নাই, যেহেতু বুঝতেই পারছেন এটা বেনিফিশিয়ারি ইস্যু করে, বেনিফিশিয়ারি অনেক সময় সাইন করে দেয়, সাইন না করলে কোনো সমস্যা নেই, এটা আমি সাইন পেপার চাই নাই, কমার্শিয়াল ইনভয়েসটা সাইন চাই। থার্ড নাম্বার ডকুমেন্ট, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, ইট ইজ অলসো অ্যাকসেপ্টেড ইন ইন্টারন্যাশনাল রুলস। সুতরাং এইটাও কিন্তু আপনাদের ডকুমেন্ট স্কুটিনিতে দিতে পারে, এরকম একটা ডকুমেন্ট, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। সার্টিফিকেট অফ অ্যানালাইসিস এর মধ্যে আসলে কি থাকে? ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অনেক সময় আমরা খেয়াল করি না। সার্টিফিকেট অফ অ্যানালাইসিস থাকে, দেখেন আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট যখন করতে যান, আমরা হয়তো এক্সপোর্ট নিয়ে শুধুমাত্র চিন্তা করি যে আমরা তো গার্মেন্টস আইটেম এক্সপোর্ট করি। নট অনলি গার্মেন্টস আইটেম, আপনারা জানেন কিনা জানি না, আমার একটা কাস্টমার আছে, আম, গল্পটা বলি 3 মিনিট। আমাদের এখানে তো ওয়ান ব্যাংকের কেউ আছেন? নাই? আচ্ছা, আমাদের একটা কাস্টমার আছে, বোম্বে মরিচ, এটাকে আপনারা কি মরিচ বলেন আমি জানি না, এটার ফর্মাল নাম কি? একটা মরিচ আছে না, মোটা হয়, অনেক বেশি ঝাল হয়, এটাকে কি মরিচ হ্যাঁ, বলে? বোম্বাই মরিচ ভাইয়া, বোম্বাই মরিচ। ঠিক আছে, আমার মানে প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে? এটাকে হ্যাঁ, ঠিক আছে। আঞ্চলিক ভাষায় আবার অন্য অন্য বিভিন্ন নামে ডাকতে পারে। বোম্বে মরিচ গুঁড়া করে, চায়না, চায়না তো জানে, চায়না খুব ঝাল খায়, খুবই ঝাল খায় চায়না, খুবই স্পাইসি ফুড ওদের পছন্দ। রেগুলার রেগুলার মরিচের তুলনায় এই মরিচের ঝালটা 7 or 8 টাইমস। তো বোম্বে মরিচ কিনে গুঁড়া করে ভেঙে উনি এক্সপোর্ট করেন। লাস্ট 3 ইয়ার্স, করোনার পর থেকে ওনার বিজনেস শুরু, এই এখন 2024 সাল, উনি একটা জায়গা কিনেছেন, ওই জায়গার দামই 5 কোটি টাকা, শুধুমাত্র এই বোম্বে মরিচ এক্সপোর্ট করে। কি করেন কোনো না, ছোট একটা ফ্যাক্টরিও না, আমি গিয়েছি, আমি মানে মানে জাস্ট ফান। উনি কি করেন, উনি বিভিন্ন জায়গা থেকে, এই সাতক্ষীরা দিনাজপুর ওই দিক থেকে বোম্বে মরিচ কিনে নিয়ে আসেন, ট্রাকে করে নিয়ে আসে, এনে ওনার বাসার ছাদে শুকায়, শুকানোর পরে এগুলি মডিফাই করে এগুলি হচ্ছে উনি গুঁড়া করে প্যাকেজিং করে বিভিন্ন 2-3টা সার্টিফিকেট নিতে হয়, সেই সার্টিফিকেট নিয়ে উনি এগুলি এক্সপোর্ট করেন। ঠিক আছে, এখন এই যে কেন আমি এই কথাটা নিয়ে আসছি, বোম্বে মরিচ এক্সপোর্ট করতে গেলে এইটার কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে এটার ভিতরে, এটা কিন্তু আপনার সার্টিফাইড করে দিতে হবে, না হলে চায়না বা অন্য কোনো কান্ট্রি কিন্তু ওই প্রোডাক্ট নিবে না আপনার কাছে। এই ধরনের সার্টিফিকেশনের ক্ষেত্রে ফুড আইটেম, আইসক্রিমের আইটেম, নিউট্রিশিয়াস ফুড আইটেম, কোন ধরনের কেমিক্যালস, রেডিও অ্যাক্টিভিটি, রেডিয়েশন আছে এরকম প্রোডাক্ট যেগুলি আছে, সেই প্রোডাক্টগুলির ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অফ অ্যানালাইসিসটা জরুরি। তাহলে এই ডকুমেন্টগুলিতে কি করা হয়, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস আসলে যে প্রোডাক্টগুলি, এই যে গুডসটা সেন্ড করেছে সেই গুডস এর মধ্যে যে প্রোডাক্টগুলি আছে তাদের নেম ডিটেইলটা দেওয়া হয়। ইটস লাইক অ্যাজ আমাদের যে মেডিসিনের মধ্যে মেডিসিনের মধ্যে
বিভিন্ন ধরনের যে ইনগ্রেডিয়েন্ট গুলি থাকে সেগুলি কোনটা কি মাত্রায় থাকে সেটা বলা থাকে, এই যে এখানে বলা আছে। তাহলে রেডি সার্টিফিকেট অফ অ্যানালাইসিস যখন আপনি কোন একটা এলসি তে চান, সেই এলসির ক্ষেত্রে ওই প্রোডাক্টের মধ্যে কোন কোন ইনগ্রেডিয়েন্ট কি অবস্থায় আছে সেই স্ট্যান্ডার্ডটা সেখানে বলা থাকে। ইটস সো ইম্পর্টেন্ট। তবে লোকাল সব ডকুমেন্টের ক্ষেত্রে দরকার নেই, যেমন মিশনারিজ এর ক্ষেত্রে দরকার নেই সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, কিন্তু খাবার আইটেম, ঔষধ আইটেম, পেস্টিসাইড, এগ্রিকালচারাল ফুড, এগ্রিকালচারাল আইটেম, প্ল্যান্ট আইটেম, অন্য জিনিসগুলির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভ্যালুয়েট করে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। ডিটেলটা বলা থাকে কোনটা কতটুকু আছে। সে তো প্রথমে সার্টিফিকেট অ্যানালাইসিস করেছে, সে এখানে সার্টিফিকেট অ্যানালাইসিস করেছে, করার পর সে তো লিঙ্ক দিয়ে দিয়েছে যে আমি আসলে এএলসি এর এই সার্টিফিকেট অ্যানালাইসিস করেছি। দ্যাটস ওয়াই ওই ডিটেলটা ওইখানে দেওয়া থাকে। এখানে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস এর পাশাপাশি যে ডকুমেন্টগুলি যেটা আছে সেগুলি এখানে দেওয়া থাকে। ওকে, সার্টিফিকেট অফ অরিজিন, ইন্টারন্যাশনাল ডকুমেন্টস খুব দরকার। ভাই, সার্টিফিকেট অফ অ্যানালাইসিসটা মানে কি শুধু ওই যে এক্সপোর্টার যে সেই মানে এটা বলে দিবে, না এটা কারো কোনো কনসার্ন অথরিটির কাছ থেকে নিতে হবে যে তারা টেস্ট করে তারপরে এটা দিবে যে আসলে এই উপাদানগুলো এই এই পরিমাণে আছে, এটা কোনো মানে কনসার্ন অথরিটি মানে কনফার্ম করতেছে? আচ্ছা, এটা খুব ভালো কোয়েশ্চেন। দুই রকম হতে পারে। আপনি এমন করতে পারেন যে বেনিফিশিয়ারির কাছ থেকে চেয়ে নিতে পারেন যে তুমি কোন কোন প্রোডাক্ট কিভাবে নিয়েছো সেটা আমাকে আইডেন্টিফাই করবে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। আপনি যদি একটু শেখি হন, মনে করেন যে না, এটা একটা অথরিটির মাধ্যমে আমাকে সার্টিফাইড করে দিতে হবে, তাহলে অথরিটির মাধ্যমে বলে সে অথরিটি সার্টিফাইড করে দিতে হবে। এখন এই এলসিটা ইম্পোর্ট এলসি, তার মানে এলসিটা মালয়েশিয়া থেকে আমাদের দেশে আসছে। আমাদের যে অ্যাপ্লিক্যান্ট সে একটু উদার মনের মানুষ বলে সে বেনিফিশিয়ারিকে বলছে যে তুমি সার্টিফাই করে দিলে হবে, কি কি প্রোডাক্ট দিয়েছো এটা বললেই হবে। বাট আমার যে বোম্বে মরিচের পার্টি যে সে কিন্তু ওইটা করতে পারে নাই। তাকে আমাদের এখানে ওই যে প্ল্যান্ট এন্ড অ্যাসোসিয়েশনের ওখান থেকে সার্টিফাইড করে নিতে হয়েছে, ল্যাব টেস্ট করে দিতে হয়েছে একটা টেস্ট, এবং ওটা তো অনেক খরচ, অনেক খরচ করতে হয়। ভাই এটা কি এলসি রিকোয়ারমেন্ট না, সার্টিফিকেট অফ কারণ এটা অ্যানালাইসিস? একটা এক্সপার্টের বিষয় তো। কারণ এটা তো কিছু জিনিস হয়তো বা বলা যায়, যেমন মানে ওই যে জুসের সাথে চিনি বা এটা এই পরিমাণে এই পরিমাণে এটা বলা যায়। তারপর এটা টেস্টের ব্যাপার আছে যদি ওই যে অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো কিছু ইউজ করে। কিন্তু এটা তো একেবারে এক্সপার্টের বিষয় যে এখানে এটা প্রিজার্ভ করার জন্য কোনো কিছু আলাদাভাবে ব্যবহার করছে কিনা। আর মরিচের মানে উপাদান আর কি থাকে? আমি তো শুধু দেখি যে এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স, যে এটা মরিচ। বাহ, ভালো ব্যবসায়ী আপনি, ভালো ব্যবসায়ী আপনি। যে ওই কি ইটের গুঁড়া দিয়ে যে এক্সপোর্ট করে যে মানে একজনের 27 মিলিয়ন ডলার নাই হয়ে গেছে, এই মরিচের সাথে ইটের গুঁড়া মিক্স করে যে এক্সপোর্ট করেছে, তারপরে এটা ধরা পড়েছে, তারপরে ওর পুরো শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। এরকম হিস্ট্রি কিন্তু আমাদের দেশে, আমি এক্সপোর্টারের নাম বললাম না, আমাদের দেশেই আছে, বড় একদম প্রমিনেন্ট। হ্যাঁ, সুতরাং এই টেস্টটা খুব জরুরি, মানে খুবই জরুরি। এনিওয়েজ, প্রশ্নটা হচ্ছে তাহলে এই টেস্টটা সব ডকুমেন্টে কি চাওয়া হয়? না, সব ডকুমেন্টে চাওয়া হয় না, এটা রিলেভেন্ট ডকুমেন্টে চাওয়া হয়। এখন আপনি কোন ডকুমেন্টে চাইবেন সেটা তো আপনি এক্সপার্ট, আপনি জানেন, আপনি জেনে আপনি আইপিও পড়বেন, গাইডলাইন পড়বেন, যে আপনি বুঝতেছেন এই প্রোডাক্ট এটা, এই প্রোডাক্টের সাথে এটা দেওয়া দরকার, এটা দিবেন, কাস্টমারকে এনকারেজ করবেন যে সার্টিফিকেট অফ অ্যানালাইসিসটা আনো। তখন সে বলবে, তাকে আপনি বুঝালে সে বুঝবে, কারণ সে তো আর এগুলি ডিটেল জানে না। কিন্তু আপনি মানে এগুলি হচ্ছে কি, একটা সার্টিফিকেট অফ অ্যানালাইসিস চাওয়া মানে কিন্তু এটা আপনাকে, এনামুল সাহেব যে প্রশ্ন করেছেন একটু আগে, আপনাকে কিন্তু সিকিউরিটি দিচ্ছে। সার্টিফিকেট অফ অ্যানালাইসিস যদি এক্সপোর্টারের কান্ট্রির কোনো একটা অথরিটি সাইন করে, তাহলে ওই অথরিটি কিন্তু এগুলো টেস্ট করা ছাড়া সাইন করবে না, কারণ তার সাইনটা অন্য একটা কান্ট্রিতে যাচ্ছে, এবং এই সাইনের ক্ষমতা বলে, এই সার্টিফিকেটের ক্ষমতা বলে তার লাইসেন্সও ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং সে কিন্তু এই যে প্রোডাক্টগুলির নাম লিখেছে, এটা এত মাত্রা, এটা এত মাত্রা, এটা এত মাত্রা, আন্দাজে লিখবে না, কিন্তু সে টেস্ট করে লিখবে। আলটিমেটলি আপনার প্রোডাক্টটা সেফ থাকছে। আমরা বারবার এলসি ওপেনের সময় বলি, বা আপনারাও মাথায় নিচ্ছেন, যে আমরা শুধু প্রোডাক্টস মানে ডকুমেন্ট চেক করি, গুডস চেক করি না। তারপরেও ব্যাংকগুলি কিভাবে শিওর হয় যে গুডস ঠিক আছে? এই যে দেখছেন কত দিক থেকে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে ডকুমেন্ট চাই। এতগুলি ডকুমেন্ট একসাথে ঠিক করে দিলে আসলে টু সাম এক্সটেন্ট গুডসটা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে না। সার্টিফিকেট অফ অরিজিন, সার্টিফিকেট অফ অরিজিন হচ্ছে প্রোডাক্ট গুডসটা অরিজিনালি কোন কান্ট্রিতে প্রডিউস হয়েছে সেই কান্ট্রির একটা সার্টিফিকেশন, যে আমার এই কান্ট্রিতে এটা অরিজিন ইস্যু হয়েছে, এই গুডসটা তৈরি হয়েছে। এখন এটা আমি সার্টিফিকেট অফ অরিজিনের এলসিতে যদি ক্লজ দিই
যেটা বেনিফিশিয়ারি, যেমন একটু আগে আমার যে অরিজিনের ইস্যুটা ছিল, আমি যদি বলি যে সার্টিফিকেট অফ অরিজিনের সার্টিফিকেটটা অরিজিনাল প্রোডাক্ট যে কান্ট্রিতে প্রডিউস হয়েছে সেখান থেকে দিতে হবে। যেমন আমার আগের যে পিআইটা দেখেছি সেখানে সার্টিফিকেট অফ অরিজিন বা গুডসের অরিজিন ছিল ভিয়েতনাম, বাট বেনিফিশিয়ারি ছিল মালয়েশিয়া। আমি এলসিতে যদি বলি যে এক্সপোর্টিং কান্ট্রিও দিতে পারে, এক্সপোর্টিং কান্ট্রির কোনো অথরিটিও দিতে পারে, অথবা যে কান্ট্রিতে প্রডিউস হয়েছে সেই কান্ট্রির অথরিটিও দিতে পারে, যে কান্ট্রি যে অথরিটি আমি বলি সেই অথরিটি দিতে পারে। বাট এরকম একটা সার্টিফিকেট আমার খুব দরকার যে এই গুডসটা আসলে ওই দেশে অরিজিন হয়েছে কিনা। বিকজ অ্যাজ পার আওয়ার কান্ট্রি ল আমরা কিন্তু অনেক অনেক দেশের প্রডিউস গুড আমরা কিন্তু ইউজ করতে পারি না, আমাদের জন্য রেস্ট্রিক্টেড, প্রহিবিটেড। যদি এটা কান্ট্রি অফ অরিজিন হয়, ইসরায়েল হয়, এবং এএলসির প্রসেস যদি আপনি করেন, আপনি যদি কোনো কারণে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো মানে ইয়ের মধ্যে পড়েন, আপনার চাকরি যাবে ব্যাংকেরও এডি লাইসেন্স টাইসেন্স সহ টান দেওয়া শুরু করবে। কারণ আমরা ইসরায়েল, আমাদের আইপিও তে আছে, আমাদের গাইডলাইনে আছে, আমাদের আমরা জানি ইসরায়েলি প্রোডাক্ট আমরা ইসরায়েল থেকে কোনো জিনিস আমরা ইম্পোর্ট করতে পারি না। এখন ইসরায়েল থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি না, আপনি দেখলেন এটাই ইসরায়েল থেকে ইম্পোর্ট করি, তাহলে কিন্তু এটা আপনার জন্য এটা প্রহিবিটেড গুডস। তাহলে প্রহিবিটেড গুডস উইদাউট পারমিশন আপনি কিভাবে ইম্পোর্ট করবেন, অথবা রেস্ট্রিক্টেড গুড উইদাউট পারমিশন আপনি কিভাবে ইম্পোর্ট করবেন? এজন্য সার্টিফিকেট অফ অরিজিন দিয়ে আমি ইনশিওর করি যে প্রোডাক্টটা যেটা আসছে সেটার অরিজিনটা ঠিক আছে কিনা, এবং সেই অরিজিনটা ওই প্রোডাক্ট আসলে ওখানে তৈরি হয় কিনা, বা ওই প্রোডাক্টের ওখানে রিলিভেন্সি আছে কিনা। বিভিন্ন ইস্যু নিয়ে এখানে এই অরিজিন ইস্যু করে। যে মূলত এখানে এই সার্টিফিকেটের একটাই কথা, যে এই এই গুডসটা এই কান্ট্রিতে ইস্যু হয়েছে, রিলেভেন্টলি এই গুডস এর রিলেভেন্ট যে ইনফরমেশন আছে সেগুলি এখানে দিয়ে দাও, যাতে ডকুমেন্টটা ট্রেস করা যায় খুব সহজে যে এটা আসলে এই এলসির ডকুমেন্ট। জাকির ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইয়া হ্যাঁ, কেমন আছেন? একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। সেটা হলো, হ্যাঁ, কান্ট্রি অফ অরিজিন যদি ইসরায়েল হয় তাহলে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি না, আমাদের ইম্পোর্ট পলিসি অর্ডার যেটা আছে। এখন কান্ট্রি অফ অরিজিন হচ্ছে ইসরায়েল, ইসরায়েলের সে প্রোডাক্ট গুলোটা কিন্তু ইসরায়েলের একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে অন্য দেশে। হ্যাঁ তো ওইখান থেকে কি আমরা ইম্পোর্ট করতে পারবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে ইম্পোর্ট করতে পারবো বলেই তো এই কোক, ফান্টা এগুলি আপনারা চোখ বন্ধ করে খেতে পারছেন। ওইটা থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, ওইটা থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, কারণ ওইটার কান্ট্রি অফ অরিজিন বা কান্ট্রি অফ প্রোডাকশনটা তখন ওই কান্ট্রি দেওয়া থাকে। মানে আমি যেই প্রোডাক্টটাই আমি সার্টিফিকেট অফ অরিজিনে আমার কোনো জায়গায় ইসরায়েল লেখা থাকতে পারবে না, সোজা কথা শেষ। ইসরায়েল লেখা থাকলে সেটা আমার জন্য প্রহিবিটেড। বাট এখন ইসরায়েলের সাবসিডিয়ারি কোম্পানি যদি ইন্টারন্যাশনাল মেগা প্রজেক্টের মালিক, যারা মেগা প্রজেক্টগুলি নিয়ে যারা ডিল করে, তারা তো এইভাবেই ডিল করে। আপনারা জানি না খেয়াল করেছেন কিনা, ইউক্রেন রাশিয়ার সময়কার যুদ্ধে ওই সময়টাতে কেউ যদি ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশনটা চোখ বন্ধ করে করতে পারতেন, তাহলে আপনি বুঝতেন যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটটা কত দুরন্ত। রাশিয়ান কোনো ব্যাংকের বা ইউক্রেনে রাশিয়ান কোনো ব্যাংকের মাধ্যমে, ওরা স্যাংশন কান্ট্রি, ওদের ব্যাংকের মাধ্যমে প্রসেস করা যাবে না। 5-6 দিন মোটামুটি ইন্টারন্যাশনাল মার্কেটে পেমেন্ট প্রসিডিওরটা হ্যাম্পার্ড ছিল, তারপরে কিন্তু মেকানিজম বের হয়ে গেছে। ওই ব্যাংকের সাবসিডিয়ারি ওই ব্যাংকে ওই দেশে আছে, ওই দেশের সাবসিডিয়ারি ওই দেশে আছে, ওই ব্যাংকের মাধ্যমে ফান্ড করলে কোনো ট্রান্সফার হবে না। বিভিন্ন রেগুলেশন ইত্যাদি ইত্যাদি দিয়ে কাভার করে জিনিসটা নর্মাল করে ফেলছে ইউএসএ। ঠিক আছে, এখানে হচ্ছে ইস্যুটা এরকম যে এজন্যই কিন্তু শুধুমাত্র এই ইসরায়েলের জন্যই না, এই সাবসিডিয়ারি কান্ট্রি রিচ এবং কান্ট্রির কমিউনিকেশন গুলির জন্যই তারা সাবসিডিয়ারি গুলি, সাব কোম্পানিগুলি অন্য কান্ট্রিগুলি সেখান থেকে প্রোডাকশনের অ্যারেঞ্জমেন্টটা করে। গুড কোয়েশ্চেন। পরের সার্টিফিকেটটা যাব, সেটা হচ্ছে ফুমিগেশন সার্টিফিকেশন। হ্যাঁ, ফুমিগেশন সার্টিফিকেশন এইটা একটা ইউনিক সার্টিফিকেশন। ফুমিগেশন সার্টিফিকেশন মানে হচ্ছে আমার যে প্রোডাক্টটা নিয়ে আসতেছি সেই প্রোডাক্টটা, আমরা অনেক সময় ক্যান্টিন টাইপের খাবার নিয়ে আসি, ক্যান্টিন করে মানে ক্যান খাবার নিয়ে আসি। আবার আসে কিছু প্রোডাক্ট আসে যেগুলি হাওয়া বাতাসে থাকতে হয়, কোনো একটা প্যাকেটের ভিতরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। ফুমিগেশন সার্টিফিকেট হচ্ছে এমন একটা সার্টিফিকেট যে সার্টিফিকেটটা এনশিওর করে যে আমার যে প্রোডাক্টটা আনতেছি সেটা যত টেম্পারেচারে আসার কথা, যেই প্যাকেজিং এ আসার কথা, যেই কন্টেনারে আসার কথা, অল আর ওকে ফর দিস গুডস। খুব ইম্পর্টেন্ট।
এখন ক্যাপিটাল মিশনারিজ এর জন্য আমার এই ফুমিগেশন সার্টিফিকেট লাগবে না, কারণ ক্যাপিটাল মিশনারিজ যদি হাওয়ার মধ্যে পড়ে থাকে কোনো সমস্যা নেই, এটা খুব ক্ষতি হবে না। আমার যদি আমি যদি কোনো একটা ধরেন এমন একটা প্রোডাক্ট ফার্নিচার নিয়ে আসি, আমার তাহলে আলো বাতাস ইত্যাদি ইত্যাদি কালার নষ্ট হবে, দরকার আছে। আমি ভঙ্গুর জাতীয় কোনো প্রোডাক্ট নিয়ে আসি, ফুমিগেশন সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার প্যাকেজিংটা কোথায় করেছে, কন্টেনারে কোথায় রেখেছে, ইম্পর্টেন্ট। মেডিসিন যদি নিয়ে আসি, ফ্রিজে আনার দরকার, ফুমিগেশন সার্টিফিকেটটা আমার দরকার। তার মানে কিছু প্রোডাক্ট আছে যেগুলি ফুমিগেশন সার্টিফিকেটটা দরকার, আমি সেগুলিতে ফুমিগেশন সার্টিফিকেটের ইস্যুটা বলবো। আইপিও তে ক্লিয়ার করে বলা আছে যে কোন সার্টিফিকেট কোন গুডস এর জন্য কোন অবস্থায় কিভাবে কোন সার্টিফিকেট লাগবে। বাট এটা আমার ইন্টারনাল অ্যাক্টিভিটিজ এর জন্য, ইন্টারন্যাশনাল মার্কেটে এটা খুব একটা জরুরি না। বাট অনেক সময় ইন্টারন্যাশনাল মার্কেটে ফুমিগেশন সার্টিফিকেটটা কিন্তু একসেপ্ট করে, হয়তো অন্য নামে, বাট এটা ওরা রাখে, এই মানে লাগে আর কি ডকুমেন্টটা। এই যে দেখেন, আমার এই সার্টিফিকেটের মূল কথা হচ্ছে এই যে এই লাইনটা, এই যে লাইনটা, রেজাল্ট অফ ফুমিগেশন, কন্টেনার হ্যাভ বিন ফুমিগেটেড। কন্টেনার হ্যাভ বিন ফুমিগেটেড এই কথাটার মানে হচ্ছে তোমার মালটা আমরা যে কন্টেনারে তুলেছি এইটা সুরক্ষিত কন্টেনারে তুলেছি, দ্যাটস এনাফ। ফাইটো স্যানিটারি সার্টিফিকেট, অ্যানাদার ইম্পর্টেন্ট সার্টিফিকেট, খুব জরুরি যাদের ভাইবা প্রশ্ন হয়। আমাদের ইনফ্যাক্ট এটা শুধু সিডিসিএস লোকাল ট্রেড না, ভাইবার অনেকগুলি জিনিসও কাভার আপ হচ্ছে। সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করলে আপনি এখন এক্সপার্ট হয়ে যেতে পারবেন যে কোনো ব্যাংক বা যে কোনো প্রোডাক্টের, যে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা কি কখন লাগে, কোন প্রোডাক্টের জন্য লাগে, এটাতে আসলে কি লেখা থাকে। তাহলে আমরা এই সার্টিফিকেটটা যদি দেখি, এটা কে ইস্যু করে, ইস্যুয়ার থাকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। এবং এখানে আসলে বলার চেষ্টা করা হয় যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেই প্রোডাক্টটা একটা নির্দিষ্ট মাত্রার স্যানিটেশন কাভার আপ হচ্ছে, যেই সার্টিফিকেশন মাধ্যমে বলা হয় সেই সার্টিফিকেটটা হচ্ছে ফাইটো স্যানিটারি সার্টিফিকেট হিসেবে ট্রিট করা হয়। এইটা নর্মালি ফাইটো স্যানিটারি সার্টিফিকেট গুলি নর্মালি আপনার প্ল্যান্ট রিলেটেড প্রোডাক্ট যেগুলি আছে, তুলা, এই টাইপের প্রোডাক্টগুলির ক্ষেত্রে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা প্রয়োজন হয়। এবং এইটা রিকোয়ারমেন্ট থাকে যে স্যানিটেশন অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে এটা কতখানি কাভার আপ করেছে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইন্টারন্যাশনাল রুলস এর ক্ষেত্রে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা ইউজ হয়। তবে সেটা আহ, কোনো কোনো জায়গায় এই নামেও থাকে, আবার অন্য জায়গায় অন্য কোনো নামেও সাধারণত আসে। সাধারণত আপনার প্ল্যান্ট জাতীয় খাবার, মানে গাছের তৈরি কোনো বিভিন্ন ধরনের খাবার, এই অ্যাক্টিভিটিস গুলির ক্ষেত্রে এই সার্টিফিকেটটা এনশিওর করা হয় বা এই সার্টিফিকেটটা দেওয়া থাকে। এবং এটার মধ্যে সাধারণত যেটা আহ, বিভিন্ন ধরনের টেস্ট এনশিওর করা থাকে, এবং এটা ইন্সপেক্টেড বিভিন্ন রিপোর্ট এখানে থাকে, এটার মধ্যে কোনো হার্মফুল জিনিস আছে কিনা, অথবা কোনো ধরনের এমন কোনো অ্যাক্টিভিটিস, এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা আপনার জন্য শরীরের জন্য হানিকর, অথবা যে প্রোডাক্টটা আসছে সেই প্রোডাক্টটা অ্যালকোহল বা এই জাতীয় জিনিস ইনভলভ, এই জিনিসগুলি মিলিয়ে হচ্ছে এই সার্টিফিকেট সাধারণত প্রোভাইড করা হয়। হেলথ সার্টিফিকেট স্টেট ফরওয়ার্ড একটা সার্টিফিকেট, এটা নর্মালি খাবার দাবারের সাথে জড়িত, খাবার দাবার আনার ক্ষেত্রে হেলথ সার্টিফিকেট প্রয়োজন হয়। অনেক সময় আমরা চাই যে যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা আসলে হেলথের জন্য ঠিক আছে কিনা, বা এটা হেলথের জন্য রিস্কি কিনা। তো এইটাতে যেমন আমি একটা হেলথ সার্টিফিকেটের ফরম্যাট দিয়েছি, যেখানে আমি ডিক্লেয়ার করেছি যে উই হিয়ার বাই সার্টিফাইং দ্যাট দ্য কনসাইনমেন্ট শিপড আর ফিট ফর হিউম্যান কনজাম্পশন, not harmful to human health, free from harmful substance, and free from all harmful germs and alcohol. তাহলে আপনি যদি ইন্ডিয়া থেকে কোনো কুকিজ আনেন, খাবার আনতে যান, অথবা কোনো ড্রিঙ্কস ইম্পোর্ট করতে যান, অথবা কফি ইম্পোর্ট করতে যান, অথবা বিস্কিট ইম্পোর্ট করতে যান, অথবা মিল্ক ইম্পোর্ট করতে যান, এই টাইপের সকল কিছুর ক্ষেত্রে কিন্তু এটা, এই এই মিট ইম্পোর্ট করতে যান, এই সার্টিফিকেটটা কিন্তু জরুরি। এবং এটা কিন্তু মানে বেনিফিশিয়ারির কাছ থেকে আমি বলবো না, এটা স্পেশাল একটা অথরিটির কাছ থেকে আমি বলবো যে আপনি এই সার্টিফিকেটটা ইস্যু করে দিবেন, কারণ হেলথ সার্টিফিকেটটা দেখলে আমি বুঝবো যে এটা আমার কান্ট্রিতে ইট ইজ অ্যাকসেপ্টেবল।
দেন হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট, অ্যানাদার ইম্পর্টেন্ট সার্টিফিকেট, রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট অ্যানাদার ইম্পর্টেন্ট সার্টিফিকেট। এবং এইটা সাধারণত আমরা ওই সকল প্রোডাক্টগুলির ক্ষেত্রে দেই যে যে প্রোডাক্টগুলিতে সাধারণত খাবার আইটেমগুলি হয়, খাবার আইটেমগুলির ক্ষেত্রে হয়, কারণ কারণ আইপি অনুযায়ী খাবার আইটেমগুলির ক্ষেত্রে আমাদের সিজিএম এবং অ্যালকোহল বা বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন মৌলের একটা নির্দিষ্ট মাত্রা আমাদের বডি ফিট করতে পারে, আপনারা জানেন। সেম একই রকম অন্য বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভিটিস বা রেডিয়েশন রিলেটেড লেভেলের জন্য এই সার্টিফিকেটটা দরকার। এটা শুধুমাত্র খাবারের ডকুমেন্টগুলিতে লাগবে এরকম না, অন্য বিভিন্ন ডকুমেন্টেও কিন্তু এটা লাগতে পারে। এটাতে বলা হয় উই হিয়ার বাই সার্টিফাইং দ্যাট দ্য রেডিয়েশন লেভেল ইজ নট মোর দেন 50 BQ/kg অফ CS-134 অ্যান্ড CS-37। এটা আসলে আইপিও তে বলা আছে আমাদের, ইন দ্য কনসাইনমেন্ট অ্যান্ড দ্য লেভেল 137 found in each radioactivity test in each kilogram of ফুড আইটেম। এই ফুড আইটেমে আমার এলসিটা ফুড আইটেমে ছিল, ফুড আইটেম এলসিতে আমি রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেটটা চেয়েছি, সেখানে সেটা কনফার্ম করেছে। আইপিও তে আমার বিভিন্ন প্রোডাক্টের জন্য রেডিও অ্যাক্টিভিটিসের একটা নির্দিষ্ট প্যারামিটার দেওয়া আছে, সেই প্যারামিটার দিয়ে সেই প্যারামিটার যে প্রোডাক্ট আনবে সেই প্রোডাক্টের জন্য রেডিয়েশন সার্টিফিকেট আপনি সেভাবে ইস্যু করতে হবে বা চাইতে হবে। ইটস অলসো ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি ফর্মাল, মানে আমাদের এবার আমরা প্রায় আমাদের নেক্সট পড়ার কাছাকাছি চলে যাচ্ছি। মানে এইটা হচ্ছে আমাদের নেক্সট লেভেলের পড়া, অর্থাৎ আমরা যে আর্টিকেল 19 থেকে 25 পর্যন্ত পড়বো সেটা ডকুমেন্ট হচ্ছে এটা। প্রথম হচ্ছে বিল অফ লেডিং। বিল অফ লেডিং হচ্ছে বিল অফ লেডিং হচ্ছে এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টের মাধ্যমে আসলে, এটাকে আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলি। শিপের ক্ষেত্রে যদি মাল আসে তাহলে আমরা বিল অফ লেডিংটা ইস্যু করি, এবং বিল অফ লেডিং এর উল্টা পাশে আমরা একটা সিল দিয়ে দিই। কারণ এই প্রোডাক্টটা এই বিল অফ লেডিং এর মাধ্যমেই দেখেন, যদি আমরা আরেকটু ডিটেল আলোচনা করবো একটু পরে এটা নিয়ে। এটা হচ্ছে ক্যারিয়ার বা এক্সপোর্টার, এটা হচ্ছে এক্সপোর্টার। কনসাইনি হচ্ছে টু দ্য অর্ডার অফ একটা ব্যাংকের নাম দেওয়া, একটা ব্যাংকের নাম দেওয়া। তার মানে এই প্রোডাক্টের এই বিল অফ লেডিং এর মাধ্যমে যে প্রোডাক্টটা আসছে সেই প্রোডাক্টটার মালিক কোন একটা ব্যাংক। আমি কিন্তু এটা বারবার বলেছি যে গুডসটা ব্যাংকের নামে আসবে, এই যে ব্যাংকের নামে আসছে, এই টু দ্য অর্ডার অফ কোন একটা ব্যাংকের নামের মানে মানে হচ্ছে এই এলসি বা এই বিল অফ লেডিং বা এই শিপের মাধ্যমে যে মাল আসছে সেটা এই ব্যাংক মালিক। ওকে, সে কি করছে এই এবং এটা নোটিফাইড পার্টি হচ্ছে কাস্টমারের নাম দেওয়া আছে। কাস্টমারকে পোর্টে মাল আসলে কাস্টমারকে নোটিফাই করে যে গুডস আসছে, কতটুকু গুডস, কত কন্টেনার, কত কেজি, কোন পোর্ট থেকে আসছে, কি অবস্থা, এগুলি আমরা আমাদের বিল অফ লিডিং এর ক্লাসে আলোচনা করবো। এখানে ডিটেল আলোচনা করবো না, এখানে সাইন করা থাকে, সাইন নিয়ে আমরা আলোচনা করবো, কয় তারিখে শিপমেন্ট করেছে সেটা বলা আছে। আমরা এই গুডস এর মালিক, আমরা এই বিল অফ লিডিং পাওয়ার পরে, শিপিং ডকুমেন্ট পাওয়ার পরে কাস্টমারকে ফোন দিই, কাস্টমার আমাকে এসে এই গুডসটা নিয়ে যায়, আমরা এই পেজে একটা সাইন করে দিই, মানে কাস্টমারের নামে এটাকে মানে হ্যান্ড ওভার করে দেই, যেটাকে আমরা বলি কাস্টমারের নামে এটা হ্যান্ড ওভার করে দেই। কাস্টমারের নামে হ্যান্ড ওভারের সিলটা এখানে দিতে পারলে আপনাদের জন্য সুবিধার হতো। আচ্ছা দেখি আমি এই পেজটা আপনাদের ওই বিল অফ ট্রেডিং এর ক্লাসে ডিসকাস করবো ইনশাল্লাহ। দিলাম। এটা নিয়ে যেহেতু আমরা পরে আবার আলোচনা করবো ডিটেল, এই জন্য এটাতে আর বেশি কথা বললাম না। এটা হচ্ছে বিল অফ লেডিং। সির ক্ষেত্রে এটা হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট। যদি আমি এইটা এয়ার এর ক্ষেত্রে করি, অর্থাৎ সিতে না আসে যদি এয়ারে আসে, তাহলে আমাদের আসলে কেমন হয়। এটা হচ্ছে একটা এয়ারওয়ে বিল। সাপ্লায়ারের নাম এখানে দেওয়া আছে, যিনি সাপ্লায়ার, যে ইয়ারে করে আসছে সেই ইয়ারের অ্যাড্রেস, টু দ্য অর্ডার অফ একটা ব্যাংকের নাম দেওয়া আছে। কারণ এয়ারে আসলেও তো গুডস এর মালিক তো ব্যাংক, যে আন্ডারটেকিং দিয়েছে, কোন পোর্ট থেকে আসছে, কত নম্বর এয়ারপোর্ট, কত নম্বর কি ডিটেল দেওয়া আছে, কোন প্রোডাক্ট, কতটুকু আসছে, কত ওয়েট, সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে ওই অথরিটি সাইন, সিগনেচার অফ দা এয়ার অথরিটি, তাদের সাইন এখানে দেওয়া আছে। এটা নিয়ে আমাদের একটা আর্টিকেল আছে, আমরা আর্টিকেলের মধ্যে এটা নিয়ে ডিটেল আলোচনা করব, আবার আলোচনায় যাব। ট্রাক রিসিপ্ট, অ্যানাদার ট্রান্সপোর্ট ডকুমেন্ট। একটা ইউসিপির একটা আর্টিকেল আছে, আমরা আর্টিকেল এটা নিয়ে ডিটেল আলোচনা করব। সেম একই রকম এখানে বলা আছে কার নাম, কোন দিকে কি যাবে, কোন প্রোডাক্ট কতটুকু আসছে, কোন পোর্ট থেকে আসছে। যেহেতু এটা ট্রাক পেট্রোপোল থেকে আসছে, আর এটা কোন পোর্টে বেনাপোলে এসে নামবে, কতটুকু কনসাইনমেন্ট, কোন ব্যাংকের নামে আসছে,
তারপরে এটা ট্রাক রিসিট নাম্বারটা কত, কোন প্রোডাক্ট কতটুকু কি অবস্থা, ডিটেল এখানে দেওয়া আছে। সাইন করেছে ট্রান্সপোর্ট অথরিটি বা ট্রাক অথরিটি সাইন করেছে, ইটস অ্যান ট্রাক রিসিপ্ট। এটা নিয়ে আমাদের একটা ক্লজ আছে, একটা স্পেসিফিক ক্লজ না, ট্রাক রিসিপ্টের সাথে হয়তো রেলওয়ে রিসিপ্ট ইত্যাদি মিলে একটা ক্লজ আছে। দিস ইজ রেলওয়ে রিসিপ্ট, অনলাইন রেলওয়ে রিসিপ্ট। এইখানেও মানে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের মতো যেমন হাতে ইস্যু করা, এখানে অনলাইন কর্তৃপক্ষ রেলওয়ে ইস্যু করেছে এটা। এখানেও কোন পোর্ট থেকে আসছে, কতটুকু আসছে, কি অবস্থা, কোন প্রোডাক্ট কোন পোর্টে যাবে, কি কতটুকু ডিটেইল এখানে বলা আছে, অ্যাজ ট্রাক রিসিপ্টের মতো। এটা রেলওয়ে কর্তৃপক্ষ ইস্যু করে এবং তাদের সাইন, এখানে কোন রেলওয়ে কর্তৃপক্ষ কে সাইন করেছে সেটা হচ্ছে এখানে দেওয়া। এখানে যে ট্রান্সপোর্ট ডকুমেন্টের আমরা একটু আগে যেটা একটু একটু কুইক বেসিসে গিয়েছি, এগুলো কিন্তু আমাদের আর্টিকেল আমরা ডিটেইল কভার করব। এই জন্য আমরা ওইটা পড়াটা আরেকটু হোল্ড রেখেছি, কারণ এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা ফিল্ড নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ফিল্ডের জাস্টিফিকেশন এনশিওর করব, প্রত্যেকটা ফিল্ড নিয়ে কথা বলবো। এবার আমরা চলে আসি ইম্পোর্ট ফর্ম বা এটা ইম্পোর্ট ফর্ম। আমি তো একটু আগে বিভিন্ন ডকুমেন্ট চেক টেক করে ফাইনালি বেনিফিশিয়ারিকে তো পেমেন্ট দিয়ে দিয়েছে, ওই যে নমিনেটেড ব্যাংকে সিটি ব্যাংক এর ইউএসডির অ্যাকাউন্ট বলেছে, সেখানে ফান্ড দিয়ে, বাট ফান্ড চলে গেছে। এবার আমি একটু নর্মাল আমাদের কান্ট্রির কথা চিন্তা করি। একটা কান্ট্রিতে আমরা কারেন্সি, ফরেন কারেন্সি ডিল করছি, ট্রেড ফাইন্যান্স। ফরেন কারেন্সি তো আমাদের নিজের টাকা না, আমাদের টাকা আমাদের টাকা। ফরেন কারেন্সি তো আমাদের নিজের টাকা না, এটা আমার বাহির থেকে ম্যানেজ করতে হয়। তাহলে এই যে বাহির থেকে ম্যানেজ করতে হয় দুইটা ওয়েতে, সেটা হচ্ছে হয় আমি ঋণ নিয়ে, না হলে আমি এক্সপোর্টের মাধ্যমে। তাহলে এক্সপোর্টের মাধ্যমে আমার ফরেন কারেন্সি ঢুকে, ঋণের মাধ্যমে ফরেন কারেন্সি ঢুকে, আহ ইনভেস্টমেন্টের মাধ্যমে ফরেন কারেন্সি ঢুকে, এগুলিকে অ্যাকুমুলেট করে আমি আসলে ইম্পোর্টেড পেমেন্ট দিই। কিন্তু আমাদের দেশে আমরা হচ্ছে ইম্পোর্ট বেস কান্ট্রি, আমাদের ইম্পোর্ট অনেক বেশি, এক্সপোর্ট এবং অন্যান্য জায়গাগুলির কারেন্সি কম, যার জন্য কারেন্সি গ্যাপটা আমাদের দেশে অনেক বেশি, মানে ইম্পোর্টের জন্য কারেন্সি শর্টেজ থাকে। যার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগে, গত 2-3 বছর ধরে আমাদের কিন্তু ইম্পোর্টের এলসির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া ছিল, যেহেতু ডলার বা কারেন্সি ক্রাইসিস ছিল। এই কারেন্সি ক্রাইসিস, ডলারটা যেহেতু আমার না, এটাকে ব্যালেন্স করার জন্য বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ প্যাটার্ন ক্রিয়েট করেছে, যেটাকে গাইডলাইনের একটা পার্ট হিসেবে ক্রিয়েট করেছে, যে আমরা যতটুকু ইম্পোর্টের পেমেন্ট করব ততটুকু একটা ফর্মে লিপিবদ্ধ করতে হবে, এবং এটা বাংলাদেশ ব্যাংকের একটা অনলাইন পোর্টাল আছে, সেখানে এন্ট্রি দিয়ে দিতে হবে যে আমরা আজকে এতটুকু পেমেন্ট করেছি। সেম একই রকম আমরা যদি এক্সপোর্টের কথা বলি, কোনো ডলার যদি ঢুকে, সেটাও আমার রেসপেক্টিভ রিপোর্টিং হয়, ওএমএস এর মাধ্যমে রিপোর্টিং হয়। এবার আমরা যদি ইম্পোর্টের কথা বলি, ইম্পোর্টে আমরা রিপোর্টিং করি হচ্ছে আইএমপি ফর্ম করি। আইএমপি ফর্মের মাধ্যমে বিভিন্ন হেড দেওয়া আছে, কোন এলসি কোন কাস্টমারের কত ইউনিটের কতটুকু আমরা আসলে বিদেশ পাঠাচ্ছি, কোন কান্ট্রিতে পাঠাচ্ছি, সেটার কান্ট্রি কোড কত, অ্যামাউন্ট কত, এটা আমরা সাইন সিল দিয়ে আমরা এটা সাধারণত লিপিবদ্ধ করি। ব্যাংকগুলি লিপিবদ্ধ করার ব্যাপারে মানে রেগুলেশনস আছে। এই লিপিবদ্ধ জিনিসটাকে অনলাইনেও আপলোড করা হয়, অনলাইনেও এন্ট্রি দেওয়া হয়, যার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক বুঝে যায় যে এই ব্যাংকে এই মাসে এত ডলারের ইম্পোর্ট হয়েছে, এটা ইম্পোর্টের জন্য। আবার এক্সপোর্টের জন্য সেম একই রকম রিপোর্ট হয়। এক্সপোর্টের জন্য এআরভি রিপোর্টিং হয়, ডুপ্লিকেট রিপোর্টিং হয়, ট্রিপ্লিকেট রিপোর্টিং হয়, তারপরে ইএক্সপি ইস্যু হয়। এক্সপোর্টের পার্টটা আরেকটু ডিটেল অন্য একটা পোর্টালে, সেম একই রকম ইম্পোর্টে আমরা যেভাবে কাজ করি, এক্সপোর্টেও মেকানিজমগুলি সেভাবে তৈরি করে ফান্ড বা কারেন্সি কতটুকু আমাদের দেশে আছে, আসছে, সেটা এনশিওর করার চেষ্টা করা। সাইন সিল দিয়ে আমরা রাখি, ওএমএস এন্ট্রি দিই। ওএমএস এন্ট্রি দিলে বাংলাদেশ ব্যাংক বুঝতে পারে যে এই ব্যাংকের এই মাসে এত ডলার ইম্পোর্টের এগেনস্টে পেমেন্ট গিয়েছে, এত ডলার এক্সপোর্টের এগেনস্টে আসছে, তারা ব্যালেন্স করে, ব্যাংক ওয়াইজ ব্যালেন্স করে। তারপরে ব্যাংক ওয়াইজ ব্যালেন্স গুলি থেকে কান্ট্রি ওয়াইজ ব্যালেন্স করে, ব্যালেন্স করে হয়তো তারা রিপোর্ট দেয় যে এক মাসে আমাদের দেশে ধরেন 100 মিলিয়ন ইম্পোর্ট হয়েছে, 80 মিলিয়ন এক্সপোর্ট হয়েছে, তাহলে 20 মিলিয়ন এখন শর্টেজ আছে, কি ধরনের ইনিশিয়েটিভস নিতে হবে, সেই প্ল্যানগুলি সাধারণত করা হয় বা করার চেষ্টা করা হয়। এটা আমরা বলেছি যত এলসি ইম্পোর্টের যত পেমেন্ট দিব সেটা আইএমপির মাধ্যমে দিব। ট্রাভেলার্স এন্ড মিসেলেনিয়াস মানে এটা হচ্ছে টিএম ফর্ম বলে, এটাও ইন্টারনাল একটা রেগুলেশনস।
আমরা যদি কোনো ধরনের চার্জ রিলেটেড ইম্পোর্ট বা ইম্পোর্ট গুডস এর বাইরে কোনো চার্জ রিলেটেড কোনো পেমেন্ট করি বাইরে, সার্ভিস এটা ওইটার এগেনস্টে যদি কোনো পেমেন্ট করতে হয়, যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমি কোনো একটা জায়গায় কোনো একটা চার্জ দিতে হবে। সে আমার একটা স্টুডেন্ট ভর্তি হবে ইউকে তে, আমি সেখানে স্টুডেন্ট টিউশন ফি জমা দিতে হবে, তাহলে টিউশন ফি তো আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, একটা কারেন্সি যাচ্ছে। আইএমপির মাধ্যমে আমরা দিব হচ্ছে ইম্পোর্ট রিলেটেড, ফিজিক্যাল ইম্পোর্ট রিলেটেড যা তার ইনফরমেশন। বাট যদি সেটা ইম্পোর্ট প্রোডাক্ট রিলেটেড না হয়, সার্ভিস রিলেটেড হয়, তাহলে সেটার জন্য আমরা একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা হচ্ছে টিএম ফর্ম। আমাদের এটা ইন্টারনাল রেগুলেশন, ইন্টারন্যাশনাল রেগুলেশন সেটা দরকার হয় না, ফিল আপ করে রাখতে হয় এবং ওএমএস এ ডেফিনেটলি এন্ট্রি দিতে হয়। ওএমএস এন্ট্রি দিয়ে আমরা বুঝতে পারি যে এটা প্রপার ওয়েতে এক্সিকিউটেড হয়েছে। ফর্ম সি, এটা হচ্ছে টিএম এর উল্টাটা, অর্থাৎ আমার অনেক সময় আছে যে বিদেশ থেকে আমার বিভিন্ন ধরনের ফান্ড আছে, ফান্ড আসে যেগুলি সার্ভিসের এগেনস্টে বিভিন্ন ধরনের ফান্ড আমি পাই, অথবা ইম্পোর্টের এগেনস্টে ফরেন যত ধরনের ফান্ড আমি পাই, সকল ধরনের ফান্ড ইনওয়ার্ড রেমিটেন্সের জন্য ইনওয়ার্ডে আমরা যে এন্ট্রি দিই সেই এন্ট্রিটা হচ্ছে ফর্ম সির মাধ্যমে দিতে হয়। এটা আমার ইন্টারনাল রেগুলেশনস। এটা ইন্টারন্যাশনাল রেগুলেশনসে কোনো ধরনের অ্যাক্টিভিটি সাধারণত পারফর্ম করে না, প্রয়োজন হয় না। That's all about our documentation. জাকির ভাই, জি, এলসি অ্যাডভাইজিং চার্জটা আমরা কি টিএম এর মাধ্যমে দিতে পারবো? এলসি অ্যাডভাইজিং চার্জটা হ্যাঁ আমরা টিএম এর মাধ্যমে দিব। অ্যাডভাইজিং চার্জটা যতটুকু যাবে, নর্মালি এলসি অ্যাডভাইজিং চার্জটা তো হয় বেনিফিশিয়ারি দিবে, কিন্তু অনেক সময় বেনিফিশিয়ারি দেয় না, ঝামেলা হলে অ্যাপ্লিকেন্টকে দিতে, ইস্যুইং ব্যাংকে দিতে হয়। ইস্যুইং ব্যাংক যখন দিবে, ধরেন কোন একটা এলসির অ্যাডভাইজিং চার্জ $150, তখন আপনি $150 এখান থেকে রেমিট করবেন, রেমিট করে সেই অ্যামাউন্টটা টিএমএ এন্ট্রি দিয়ে দিবে, 2310 কোডে এন্ট্রি দিয়ে দিলেই এটা রিপোর্ট হয়ে যাবে যে টিএম চার্জ হিসেবে এটা এন্ট্রি হয়েছে। জাকির ভাই, আবার তো ক্রেডিট রিপোর্টের বিল যেটা ডিএনবি, ওইটাও তো টিএম দিয়েই তাহলে দিতে হবে। রাইট, রাইট, সার্ভিস রিলেটেড যত কিছু আছে সেগুলি সাধারণত টিএম দিয়ে রিপোর্ট হয়। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা জাকির ভাই, আমার একটা কোশ্চেন হলো, মানে যখন রিপোর্টিং এর সবকিছুই তো ঠিক আছে, কিন্তু ঝামেলা বাজে যখন রিপোর্টিং করার সময় অনেকে দেখা গেছে যে ফ্রেট বাদ দিতে চায় বা অনেকগুলা গুডস, তখন একটা সময় ছিল যে 10-12টা গুডস হলে ওই যে ডকুমেন্ট ভ্যালু দিয়ে ভাগ দিয়ে বা এই যে ফ্রেটের ভাগ দিয়ে যে ফ্রেট অ্যামাউন্টটা থাকে ওইটা দিয়ে রিপোর্ট করতো, পরে বাংলাদেশ ব্যাংক এবার কোয়েরি দিয়ে বসে। হুম। তখন সেই ক্ষেত্রে আমার আমার কি কি করণীয়টা নিতে হবে? যে দেখা গেছে যে স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি আমি মানে কি জিনিসটা ইয়া করলে মানে ওই জিনিসটা থেকে আমি সেভ হবো আচ্ছা, অ্যাপ্লাই এটা করলে? একটা এটা একটা সার্কুলার আছে, স্ট্রেট ফরওয়ার্ড একটা সার্কুলার আছে। ওই সার্কুলারটা যদি আমরা ফলো করি, একটা সার্কুলার আছে যে আপনার প্রোডাক্ট ওয়াইজ ইয়ে দিতে হবে না, প্রোডাক্ট ওয়াইজ আপনার এইচএস করতে দিতে হবে, তারপরে প্রোডাক্ট ওয়াইজ প্রাইসিং করতে হবে। এখন আপনি যদি আপনার যদি কোনো কারণে কোনো কাস্টমার ঝামেলা করে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সার্কুলারটা দিয়ে দেবো। ওই সার্কুলারটা ক্লিয়ার ক্লিয়ার বলা আছে যে প্রোডাক্ট ওয়াইজ নাম, কোনো ফ্রেড থাকলে সেটা স্পেসিফাইড করা, এইচএস কোড স্পেসিফাইড করা, ওয়েট স্পেসিফাইড করা। ওইটা ছাড়া আপনি যদি করেন তাহলে তো আপনি নর্মালি বিপদ করবেন। এখন কথা হচ্ছে দিন শেষে যেটা দাঁড়ায়, আচ্ছা, আপনাদের সর্বশেষ ডকুমেন্ট হচ্ছে, আমরা যে চেকিং এর সর্বশেষ ডকুমেন্ট হচ্ছে বিল অফ এন্ট্রিটা আমরা এখন দেখবো, বিল অফ এন্ট্রি। আচ্ছা, বিল অফ এন্ট্রি দেখার ক্ষেত্রে নর্মালি আমাদের যে কান্ট্রি ল, সেটা হচ্ছে আমরা যখন ডকুমেন্ট পাই, এটা আমাদের কান্ট্রি রেগুলেশন, আমরা যখন ডকুমেন্ট পাই তখন ওই ডকুমেন্ট যদি ক্লিন থাকে তাহলে তো আমি 5 ব্যাংক মধ্যে পেমেন্ট দিয়ে দিলাম। বাট যদি ডকুমেন্টটা ডিসক্রিপেন্ট থাকে তখন আমার আসলে করণীয় কি, আমাদের কান্ট্রি ল কি সাপোর্ট করে? আমাদের কান্ট্রি লর ক্ষেত্রে বলা আছে সেটা হচ্ছে যে যদি ডকুমেন্টটা ডিসক্রিপেন্ট হয় তাহলে আপনি বিল অফ এন্ট্রি না পেলে সেই ডকুমেন্টের পেমেন্ট দিতে পারবেন না। আফটার গেটিং বিল অফ এন্ট্রি উইল এক্সিকিউট দ্য পেমেন্ট। এটা হচ্ছে আমার কান্ট্রি ল, স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে যেহেতু কান্ট্রি ল বলছে যে বিল অফ এন্ট্রি ছাড়া পেমেন্ট দেওয়া যাবে না, আপনি নিয়ম এটাই, এর বিকল্প নাই। আপনি ডিসক্রিপেন্সি মেসেজ দিয়েছেন সেই ব্যাংক থেকে, অন্য অনেক ব্যাংক আছে যে প্রচুর পরিমাণ পেনিক করে, আপনাকে একটার পর একটা মেসেজ দিতে থাকে, এই মেসেজ দেয় ওই মেসেজ দেয়, যে আমার পেমেন্ট আসছে না, পেমেন্ট ইন্টিমেশন দেয়, একটা দুইটা তিনটা চারটা, আমরা তখন একটু পারপ্লেক্স হয়ে যাই।
যে আসলে আমার ব্যাংকের রেপুটেশনাল কোনো ইস্যুস আছে কিনা হবে কিনা। সত্যিকার অর্থে এক্ষেত্রে এরকম কোনো রেপুটেশনাল ইস্যুস হওয়ার সুযোগ নাই যদি আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে চিন্তা করি। ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, ইটস নান অফ মাই বিজনেস। খুব সিম্পল কথা। তুমি ডকুমেন্ট ডিসক্রিপেন্ট দিয়েছো, অ্যাপ্লিক্যান্ট এটা অ্যাপ্রুভ করলে আমি পেমেন্ট দিব। অ্যাপ্রুভালের, আমাদের দেশের কান্ট্রি ল অনুযায়ী অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্রুভাল মিনস বিল অফ এন্ট্রি। সো অ্যাপ্লিক্যান্ট একটা লেটার দিল যে আমি পেমেন্ট দিয়ে দিব, বিল অফ এন্ট্রি ছাড়া আপনি কিন্তু বিপদে পড়বেন। কারণ আমাদের দেশে মানে কাস্টমার অ্যাপ্রুভাল মানে হচ্ছে বিল অফ এন্ট্রির মাধ্যমে আমি পেমেন্ট দিব। আমাকে যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড গাইডলাইনে বলা আছে যে আফটার গেটিং বিল অফ এন্ট্রি উইল এক্সিকিউট দ্য পেমেন্ট ওয়েন ডকুমেন্ট ইজ ডিসক্রিপেন্ট। যখন এরকম কোনো সুইফট আপনি পেতে থাকলেন, আপনি ম্যানেজার বললেন যেটা কি করা যায়, কি অবস্থা, আপনি একটা সুইফট ওদেরকে কাউন্টার দিয়ে দিবেন যে আমার কান্ট্রি ল বিল অফ এন্ট্রি না পাওয়া পর্যন্ত আমি দিতে পারবো না। অ্যাপ্লিকেন্ট গুডস নিয়েছে বাট আমি বিল অফ এন্ট্রি ছাড়া পেমেন্ট দিতে পারবো না। সে আর ফার্দার আপনাকে মেসেজ দিবে না, নাম্বার ওয়ান। এখন এটা তো আমি ফরেন কাউন্টার পার্টিকে সলভ করলাম, রেগুলার আমাদের যে অ্যাপ্লিকেন্ট তাকে আমি কিভাবে সলভ করব? সে বলল যে আপনি এই পেমেন্টটা দেন, আমার এটা আমার এটা এই কাস্টমারের এটা বা ওইটা, বা আমার পরের শিপমেন্ট আটকে আছে। এনামুল সাহেব যে প্রশ্ন করেছে, এরকম যদি হয় এটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেসে আপনি কাস্টমারের একটা ফরওয়ার্ডিং নিলেন, আমি এটা নিয়ে আমার কোনো মানে লাইবিলিটি নাই, যেই গুডস রিসিভ করি কেন না কেন। ডিসক্রিপেন্সি মানে কি? কেন বিল অফ এন্ট্রি চাচ্ছে বাংলাদেশ ব্যাংক? বিল অফ এন্ট্রি বাংলাদেশ ব্যাংক চাচ্ছে বিকজ, বা বিল অফ এন্ট্রি বাংলাদেশ ব্যাংক কেন বলছে, গাইডলাইন কেন বলছে যে বিল অফ এন্ট্রি ডিসক্রিপেন্ট মানেই তো গুডসের কোনো না কোনো ঝামেলা আছে। ডকুমেন্টে ঝামেলা মানে গুডসের ঝামেলা। আর পোর্ট থেকে যখন মাল রিলিজ করতে যে আপনারা জানেন, সেটা কিন্তু একটা স্যাম্পল টেস্ট হয়, স্যাম্পল বেসে হয়। তখন স্যাম্পলে যদি কোনো কারণে গুডসের ঝামেলা হয়, কাস্টমস অথরিটি সেটা ডিগ আউট করে ফেলতে পারবে। এই জন্যই বিল অফ এন্ট্রি চাও। এখন সে যদি ওভারলুক করে এটা বলে যে আমাকে এটা পেমেন্টটা দিয়ে দিতে হবে তাড়াতাড়ি, না হলে পরের এলসিটা দিবে না, পরের পিএটা দিবে না, আমার কন্টিনিউয়াস বিজনেস, কিউমুলেটিভ বিজনেস, রানিং বিজনেস হ্যাম্পার্ড হচ্ছে, বা একটা আন্ডারটেকিং দিলে পরে আপনি হয়তো এই এলসিটার পেমেন্ট দিতে পারেন। বাট এটা আমাদের কাস্টমারি প্র্যাকটিস, মানে রেগুলেশনস কিন্তু এটাকে সাপোর্ট করে না। কাস্টমারি প্র্যাকটিস যে হয়তো অডিট আপনাকে বললো যে আপনি বিল অফ এন্ট্রি ছাড়া পেমেন্ট দিয়েছেন কেন, যে কাস্টমার আমাকে আসলে এটা বলেছে। আর এটা আমি ডিগ আউট করে দেখেছি, এদের সাথে আসলে সাবসিকুয়েন্টলি অনেকগুলি এলসি হয়েছে। এবং মানে ডেফিনেটলি আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার থাকতে হবে, এবং এলসির আগের পেমেন্ট গুলি বা প্রোডাক্ট গুলি অ্যালাইন ছিল, কোনো ঝুট ঝামেলা হয় নাই। সেজন্য আমি আসলে মনে হয়েছে যে মানে রেশনাল ছিল। আর কাস্টমার আন্ডারটেকিং দিয়েছে, দ্যাটস ওয়াই আমি পেমেন্টটা দিয়েছি। আপনার যুক্তি যদি আপনাকে সাপোর্ট করে, আপনি হয়তো এই কাজটা নর্মালি করতে পারেন বা অনেকেই করেন। কিন্তু আপনার এটা রেগুলার কাস্টমার, লং টার্ম রিলেশনশিপ কাস্টমারের সাথে, বা বায়ার এবং সাপ্লায়ারের অনেক দিন ধরে এলসি কন্টিনিউ আছে, এক্ষেত্রে আপনার এটা হতে পারে। কিন্তু আপনার এটা একজন একজন ফ্লটিং কাস্টমার আসছে একটা এলসি, তার মধ্যে এসেই বলতেছে পেমেন্ট দিয়ে দেন বিল অফ এন্ট্রি আগ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না বা করবেন না। মানে পুরোটাই আসলে আপনার সিভিক সেন্সের উপর ডিপেন্ড করবে, যে আপনি যদি রেশনাল নিজের কাছে স্টাবলিশ করতে পারেন, দেন উইল টেক ডিসিশন। এবং সেটা যদি যৌক্তিক হয়, সেটা হয়তো আপনি কাভার আপ পেয়ে যাবেন। বাট যেটি যদি যৌক্তিক না হয়, তখন কিন্তু আপনি এটাতে বিপদ করবেন। কারণ আপনি যখন যুক্তি দিয়ে সেটাকে দাঁড় করাতে না পারবেন, তখন কিন্তু রেগুলেশনস কিন্তু বলবে যে তুমি তো বিল অফ এন্ট্রি না দিয়ে পেমেন্ট দিয়েছো, সুতরাং ইউ আর ভিকটিম। তখন এখন এটা আপনি যেভাবে নেন, ইটস ইউর টাইম, মানে আপনি যেভাবে এটাকে ফ্লরিশ করেন, আপনি যদি নিজের মতো করে সাপোর্টিভ হিসেবে নিয়ে দিতে পারেন এবং এটার পিছনে যথেষ্ট স্ট্রং যুক্তি, জাস্টিফিকেশন দাঁড় করাতে পারেন, দ্যাটস একটা ইস্যু। আর না দাঁড় করাতে পারলে অন্য ইস্যু। তবে মানে গড়ে যেটা কথা, যেহেতু আমি দিন শেষে রেগুলেশনসই সবকিছুকে সুপারসিড করবে, একদম অগত্যা খুব বেশি বিপদ বা খুব বেশি ঝামেলা না হলে বিল অফ এন্ট্রি ছাড়া পেমেন্ট দেওয়াটা রিস্কি বটে সবসময়। মানে আপনার হাত থেকে বলটা চলে যায়, সোজা কথা, যদি আমি ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলি। দেবের কোশ্চেন ছিল যে আমার এই ক্ষেত্রে বিল অফ এন্ট্রি আমি কি করব? এই যে দেখেন, বিল অফ এন্ট্রি বা এক্সপোর্টের ক্ষেত্রে বিল অফ এক্সপোর্ট যখন আপনার হাতে আসে, বিল অফ এক্সপোর্ট তো আগে আগে পেয়ে যান আপনি। বিল অফ এন্ট্রির ক্ষেত্রে দেখেন এইচএস কোড, এই প্রোডাক্টের প্রাইস কত, ডিক্লারেশন প্রাইস কত, অ্যাসেসমেন্ট প্রাইস কত, এই জায়গাটাতে কিন্তু চলে আসে। ডিক্লারেশন প্রাইস মানে কাস্টমার এই প্রাইসটা ডিক্লেয়ার করেছে তার পিআইতে এলসি ওপেনের সময়, কাস্টমস অ্যাসেসমেন্ট করতে গিয়ে সেই প্রাইসটা এতটুকু পেয়েছে। এখন মানি লন্ডারিং এটা ওইটা মিলে একটা ঝামেলা থাকে,
মোটামুটি এই রেশনাল যদি দেখেন যে হ্যাঁ কাছাকাছি আছে, তাহলে এটাকে আপনি জাস্টিফায়াবল হিসেবে ধরে নিতে পারেন। এবং এইখানে কিন্তু প্রোডাক্টের কতটুকু ওয়েট সেটা বলা থাকে, তারপরে পার ইউনিট কত কেজি সেটা বলা থাকে। তখন আপনি এই এই জায়গাটা দেখে এন্ট্রি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার কাভার আপ হয়ে যাচ্ছে। মানে আপনার ওই যে বাংলাদেশ ব্যাংকের কোয়েরি বা এটা যেটা সেটা মিট আপ হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের কোয়েরির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেটা করে সেটা হচ্ছে যে কাস্টমসের কাস্টমস অথরিটির ডেটার সাথে বাংলাদেশ ব্যাংক অ্যালাইন থাকে। আসলে আমাদের ডেটা কাস্টমসের ডেটার এই জায়গাটার মধ্যে যদি অ্যালাইন না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার কোয়েরি যে ইস্যু আছে। আবার আমাদের ডেটার ক্ষেত্রে আমরা অনেক সময় ধরেন এমন হলো যে এইচএস কোডটা কেজিতে, আপনি এটা রিপোর্ট করেছেন ইউনিটে, তো বাংলাদেশ ব্যাংক যখন এটাকে সাম আপ করবে তখন এটা রেড কালার হয়ে যায়। রেড কালার হয়ে যাওয়ার কারণে যেটা হয়, তখন তারা সেগুলি কোয়েরিতে পাঠায়। এজন্য যখনই আপনি যদি কোনো কারণে এলসি ইস্যুর ক্ষেত্রে ঝামেলা হয়, ডকুমেন্ট সেন্ডিং এর ক্ষেত্রে দেখেন যে ক্লিয়ারলি কনসেপ্ট পাচ্ছেন না, আপনি বিল অফ এন্ট্রির উপর বেস করে রিপোর্টিংটা করলে মোটামুটি আপনার এটা রিসলভ হবে। মোটামুটি যদি কোয়েরি বাই ঝামেলাটা মোটামুটি রিসলভ হয়। বাট এবার বুঝছি, আমরা তো বেশিরভাগ করি কমার্শিয়াল ইনভয়েসের উপরে। আমি বেশিরভাগ কমার্শিয়াল ইনভয়েসের উপর, এবং এই কমার্শিয়াল ইনভয়েসের উপর করি, প্লাস আমাদের আরেকটা ঝামেলা করি, কমার্শিয়াল ইনভয়েসে ওরা যেইটার যে ইউনিট দেয় আমি এই ইউনিট দিয়ে দিই। কিন্তু হ্যাঁ, আপনি যদি শুধুমাত্র ট্যারিফ শিডিউলে দেখেন এই প্রোডাক্টের ইউনিট এটা না, ধরেন সে কমার্শিয়াল ইনভয়েসে দিয়েছে প্রাইস পিস, আপনি পিসে রিপোর্ট করে দিয়েছেন, আপনি এটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে আসবে। এখন আপনি যদি মনে করেন এটা তো কেজি, তাহলে কমার্শিয়াল ইনভয়েসে কেজি দেয়নি, প্যাকিং লিস্টে কিন্তু কেজি দিয়ে দেয়। তাহলে প্যাকিং লিস্ট দেখে ওই প্রোডাক্টের কেজি যদি আপনি পয়েন্ট আউট করে রিপোর্টিং করেন, সেক্ষেত্রে আপনার কোয়েরির সম্ভাবনা কমে যায়। আর 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 মানে ওভারঅলি বাংলাদেশ ব্যাংক যখন আপনার পুরো ডেটাটা একসাথে দেখে, দেখে তার কাছে যে জায়গাটাতে সাসপিশিয়াস মনে হয় সেইটুকু নিয়ে সাধারণত কোয়েরি দাও, এটা তো রেশন নর্মাল কোয়েরি। যে আরেকটা ভাইয়া, যখন দেখা যায় এইচএস কোডে পিসেস আছে কিন্তু বিল অফ এন্ট্রিতে আসলো হলো গিয়া কেজিতে, তখন আমার দেখা যায় আমি যদি বিল অফ এন্ট্রি অনুযায়ী যদি আবার করতে যাই, যেমন এলসি রিপোর্টিং এর সময় যেমন পিসেসে করলাম, কিন্তু বিল অফ এন্ট্রিতে যখন আসলো তখন আইএমপি করার সময় তখন তো যদি কেজিতে করি, তাহলে কি কুইরি আসার সম্ভাবনা থাকবে না? কোয়েরিটা আপনি কেজিতে করতে পারবেন না, তো এটা আপনাকে এটা যেটা করতে হবে, বাংলাদেশ ব্যাংকের ওই যে এলসি ইস্যু থেকে শুরু করে ওগুলি সব জায়গায় চেঞ্জ করে দিয়ে আসতে হবে, চেঞ্জ করে করে নাকি আসতে হবে। বিল অফ এন্ট্রি কেজিতে আছে দেখে সবগুলো কেজিতে আবার নতুন করে এডিট করে? বিল অফ এন্ট্রি কেজিতে আছে বলে কেজিতে এডিট করবেন না, আপনার যে ট্যারিফ শিডিউলে এইচএস কোড যেটা আছে সেইটা সব জায়গায় অ্যালাইন রাখতে হবে, এটা হচ্ছে আপনার কাজ। বিল অফ এন্ট্রিতে কোনটা দিয়েছে এটা এটা আপনার বিজনেস না। বিল অফ এন্ট্রি ওরা কেজিতেই দিবে, কারণ বিল অফ এন্ট্রি আবার ট্যারিফ শিডিউলটা ওদের সাথে অ্যালাইন করা হবে। বিল অফ এন্ট্রি বা কাস্টমস এটা আমাদের চেয়ে অনেক হাই প্রোফাইলের সফটওয়্যার ইউজ করে, ওদের ট্যারিফ শিডিউলটা অটো অ্যালাইন করা থাকে ইয়ের সাথে, বিল অফ এন্ট্রির সাথে। মানে আপনি যখন এইচএস কোড দিবেন, এইটার ট্যারিফ শিডিউলে কোন ইউনিট সেটা অটোমেটেড নিয়ে নেয়। ইভেন আমিও এটা একটা এক্সেল করেছি, আমার কাছে একটা এক্সেল করতে আমি নিজেও করেছি ট্যারিফ শিডিউলকে অ্যালাইন করে, যে আপনি এইচএস কোড দিবেন সাথে সাথে ওটার অ্যালাইন ইউনিটটা চলে আসবে। তো কাস্টমস এর ক্ষেত্রে এটা সাধারণত ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না, আমরা তো চেক করি না। কাস্টমস এইচএস কোড দেয়, সাথে সাথে ট্যারিফটা কেজিটা চলে আসে, এই জন্য কাস্টমস এর এটাও কিন্তু মোটামুটি নির্ভুল থাকে। তাহলে বিল অফ এন্ট্রিতে আসলে কে কনসাইনার ছিল, এক্সপোর্টার ছিল, কনসাইনি বা ইম্পোর্টার কে ছিল, কে আমাদের এখানে ওই প্রসেসটা সিএনএফ এজেন্ট বলে, কারা হচ্ছে আমাদের দেশে শিপ থেকে মাল রিলিজ বা এই জায়গাগুলিতে কাজ করেছে, তাদের নাম থাকে ডিক্লারেশন, ডিক্লেয়ার্ড এজেন্ট হিসেবে। তারপরে হচ্ছে কোন দেশ থেকে আসছে, কতটুকু প্রোডাক্ট আসছে, কত ইনভয়েস ভ্যালু কত ছিল, পিআই তে ডিক্লারেশন কত ছিল প্রাইসের, কাস্টমস অ্যাসেসমেন্টের প্রাইসের ডিক্লারেশন কত পেয়েছে, তারপরে ল্যান্ডিং কস্ট কত। ল্যান্ডিং কস্ট নিয়ে আমরা চাইলে আরেকটা ক্লাস করতে পারি, এটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এখানে সিডিআরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি এগুলি নিয়ে আরেকটা সুন্দর ইস্যুজ আছে। অথবা আপনারা অন্য জায়গায় চাইলেও ভিডিও দেখতে পারেন, এই বিল অফ এন্ট্রি নিয়ে আছে ভিডিও, যে এই কস্টিংটা কিভাবে করা হয়। এটা মানে হচ্ছে এটা সার্টিফাইড থাকে, সাধারণত কাস্টম সার্টিফাইড থাকে। এসআই কোডা থেকে এখন অবশ্য নামাইলে সার্টিফিকেট পাওয়া যায় না, বাট সার্টিফিকেট একটা কপি কিন্তু বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্টের কাছে থাকে। আর এটা মোড অফ পেমেন্টটা ক্যাশ ছিল, অ্যাসেসমেন্ট নাম্বার দিয়ে ডিটেলটা দেওয়া থাকে, কত টাকা শোধ করেছে ট্যাক্স বাবদ কাস্টমসের ডিটেলটা এখানে চলে আসে। এই পেজটা পাওয়ার পরে ফাইনালি আপনি বুঝলেন যে ইম্পোর্টের ওই পেমেন্টটা সেটেল হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকে আমরা এই এই বিল অফ এন্ট্রিটা পাওয়ার পরে এটাকে একটা ম্যাচ করাইতে হয় একটা রিপোর্টের সাথে, ইম্পোর্ট যতটুকু করেছি সেটার সাথে যতটুকু আমি আসলে এক্সিকিউট হয়েছে অরিজিনালি বিল অফ এন্ট্রি পেয়েছি, এটা ম্যাচ করাইলে ওই বাংলাদেশ ব্যাংক থেকেও টোটাল লাইবিলিটিটা জিরো হয়ে যায়। দ্যাটস অল অ্যাবাউট
প্রসেসিং অফ ডকুমেন্টেশন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। জাকির এক্সপোর্টের ভাই, ক্ষেত্রে কিছু ডকুমেন্ট একটু এডিশনালি অ্যাড হয়। এক্সপোর্টের ক্ষেত্রে যেমন এখানে বিল অফ এন্ট্রি দেখছেন, ওই ক্ষেত্রে বিল অফ এক্সপোর্ট হয়। তারপরে এআরবি, যখন আমরা অ্যাডভান্স এক্সপোর্টের কোনো পেমেন্ট আসে তখন আমরা এআরবি রিপোর্ট করি। এআরবির একটা ফরম্যাট আছে, সেখানে সেটা রিপোর্টিং করতে হয় বা ডকুমেন্টেড করতে হয়। আবার যখন রেগুলার আসে তখন ডুপ্লিকেট করতে হয়, ট্রিপ্লিকেট করতে হয়। তারপরে শেষের দিকে প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট পিআরসি করতে হয়। তারপরে হচ্ছে আপনার যদি ক্যাশ ইনসেন্টিভের ইস্যু থাকে ওই ফাইলগুলিতে, সেই ক্যাশ ইনসেন্টিভস এর রিকোয়ার্ড ইস্যুস গুলিও কভার করা হয়। এক্সপোর্টের ক্ষেত্রে সাধারণত এই এই ডকুমেন্টেশন গুলিও কভার আপ করা হয়। দ্যাটস অল হচ্ছে আমাদের ডকুমেন্টেশন নিয়ে কথা। মানে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে লোকাল মার্কেটের অ্যালাইন করতে কোন কোন ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি, কোনটা কতটুকু গ্র্যাভিটি নেয়, কোনটা শুধুমাত্র লোকালি দরকার, কোনটা ইন্টারন্যাশনালি দরকার। আর উম, এই হচ্ছে মোটামুটি আমাদের ডকুমেন্টেশন নিয়ে কথা। জি, এবার যদি কেউ কিছু বলেন। কোনো সমস্যা নাই। এইটা উচিত, এটা উচিত ওইভাবে করা, তাহলে আর আপনার ওই যে কোয়েরি টোয়েরি ঝামেলা থাকে না। তাহলে কোয়েরি টোয়েরির ঝামেলা থাকে না। ঠিক আছে। আপনি যখন কোয়েরি ছাড়াও ভাইয়া আইএমপি দেওয়ার সময় তাহলে আর প্রবলেম হয় না, কমার্শিয়াল ইনভয়েস আসার পরে ওই অনুযায়ী এন্ট্রি দিয়ে দিলে আইএমপি দেওয়ার সময় সুবিধা হয়। রাইট। মানে কিভাবে করবো, মানে ওই আবার এলসি রিপোর্টিং গুলো এডিট করে ফেলবো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, জি এটা জি। হচ্ছে সবচেয়ে বেটার। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটা রিকোয়েস্ট আর কি, যদি মানে ক্লাসে ইয়ার পরে আপনার যদি ওই যে মনে করেন যেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে কুয়েরি আসে এরকম 3-4টা কেস স্টাডি নিয়ে যদি একটু মানে 10-15 মিনিট যদি আলোচনা করতেন মানে পরবর্তী ক্লাসে বা যে কোনো সময়, তাহলে দেখা গেছে যে পুরো ফুলফিল হয়ে যেতাম আর কি। আচ্ছা, ওইটা আলোচনা করব, বাট ওইটুকু রেকর্ডিং দিতে পারবো না। ঠিক আছে। রেকর্ডিং লাগবে না ওইটা, মানে দেখা গেছে যে কারণ বিশেষ করে এগুলা সামান্য একটু ভুলের কারণে তখন যত বড় জিনিয়াস হোক, যে পুরা বোর্ড বোর্ড মেম্বার পর্যন্ত এখানে নড়ে যায় পুরা। ওকে, ঠিক আছে, আই উইল নোটেড, পয়েন্ট নোটেড। আচ্ছা, আমরা কি আজকে ট্রান্সপোর্ট ডকুমেন্টে ঢুকবো নাকি আজকে এখানে ক্লাস স্টপ করব? আজকে থাক। আজকে থাক। তাহলে আমি আপনাদের আগামীকালকের সিনপসিসটা দিয়ে দেবো সন্ধ্যায়, আপনারা একটু গো থ্রু করবেন। আর এটা তো অলরেডি দিয়ে দিয়েছি। এটা একটু কাস্টমাইজ করবো, কারণ বিল অফ এন্ট্রিটা অ্যাড করে না, বিল অফ এন্ট্রিটা অ্যাড করে আমি দিয়ে দিব। আর হচ্ছে তাহলে এই ক্লাসটা আপনারা একটু নিজেরা একটু শুনবেন। আমি কিন্তু এই রেফারেন্সটা প্রত্যেকটা ক্লাসে টানবো, কিন্তু এই ডকুমেন্ট এখানে দেখেছি আমরা এরকম, এখানে দেখেছি এরকম, এখানে দেখেছি এরকম। এই ক্লাসটা সিডিসিএস এর জন্য খুব জরুরি, বিশেষ করে পার্ট টুর জন্য। ঠিক আছে। মানে আমার ইস্যু না যে আমি আমি কিন্তু আমার ক্রিয়া ক্ষেত্রে ওপিনিয়ন জানাচ্ছি, সবার ক্ষেত্রে যদি বলা হয় যে থাক তাহলে চলবে, তাহলে সেটা ভিন্ন কথা। আচ্ছা, ক্লাস কি কন্টিনিউ করবো আর আমরা? না ভাইয়া, অলরেডি 2 ঘন্টা উম, হয়েছে তো। না 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 ভাইয়া, আজকে থাক। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করব। কালকে আমাদের 9টা থেকে 11টা ক্লাস আছে। কালকে আমরা আর্টিকেল নাম্বার 19 থেকে আলোচনা করব। কালকে আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ আজকের আলোচনার অনেকটুকু পার্ট কালকে আমাদের পড়াশোনায় যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।